আমরা আমাদের টেক্সট বই হিসেবে এই কোর্সের জন্য মাসকলেন উইনস্টন গ্রিন নামে একজন অথরের একটা টেক্সট বই আছে, সেটা আমরা ফলো করবো। টেক্সট বইয়ের নামটা লিখে দিচ্ছি, এটা অনলাইনে পাওয়া যায়, ফ্রি ডাউনলোড করা যায়। সবাই গুগল সার্চ করে এই টেক্সট বই ডাউনলোড করতে পারবে। টেক্সট হলো মাইক্রোইকোনমিক থিওরি। এবং এটা 3 জন অথর আছে। একজন হলো অ্যান্ড্রু মাসকলেন, একজন হলো মাইকেল উইনস্টন, এবং একজন হলো জেরি আর্ড্রিন। আমরা এই সংক্ষেপে এই বইটাকে আমরা বলবো মাসকলেন উইনস্টন গ্রিন, এম সংক্ষেপে এই নামে এটাকে রাখবো, ডাব্লিউজি নামে রাখবো, মাসকলেন উইনস্টন গ্রিন। এটা আমাদের মেইন টেক্সট। এটা ছাড়া আরো অনেক সহায়ক বই আছে, যার মধ্যে একটা হলো ভেরিয়েনের একটা বই আছে, ইন্টারমিডিয়েট মাইক্রোইকোনমিক অ্যানালিসিস। সেটা হলো ইন্টারমিডিয়েট লেভেলের। ভেরিয়েনের একটা বই আছে মাইক্রোইকোনমিক অ্যানালিসিস, সেটাও আমরা দেখতে পারি, এটাও ভালো বই। এবং এটা ছাড়া ডেভিড কেটসের একটা বই আছে, এবং তোমরা তোমাদের সিলেবাসে যে রেফারেন্সগুলো আছে সেগুলো দেখতে পাবো। এটা হলো আমাদের কোথা থেকে আমরা পড়বো তার কিছু বই নাম। তো আমরা শুরু করব প্রেফারেন্স এন্ড চয়েস দিয়ে আমরা শুরু করব। আমরা এখানে দেখার চেষ্টা করব প্রেফারেন্স এন্ড চয়েসের মধ্যে যে একজন ব্যক্তির যে বিহেভিয়ার, যেটা সাধারণত আমরা ডিমান্ড দিয়ে ব্যাখ্যা করি, আমরা এটাকে ডিমান্ড বিহেভিয়ার বলি। একজন ব্যক্তি কিভাবে আচরণ করবে, সেই ডিমান্ড বিহেভিয়ারের যে ফাউন্ডেশন, এটা কোত্থেকে পাওয়া যায়, ডিমান্ড বিহেভিয়ারটা এর পিছনে কি কি অনুমিতি বা বিল্ডিং ব্লক আছে, তার উপর ভিত্তি করে এই ডিমান্ড বিহেভিয়ারটাকে তৈরি করা হয় বা ডিমান্ডটাকে ব্যাখ্যা করা হয়। সেই বিল্ডিং ব্লক বা ফাউন্ডেশনস অফ ডিমান্ড, এটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এটা করতে যে আমরা ব্যক্তির আচরণ সংক্রান্ত কতগুলো অ্যাসাম্পশন, যেগুলোকে অ্যাকশিওম বলা হয়, সেই অ্যাকশিওম বা অ্যাসাম্পশন গুলো আমরা দেখার চেষ্টা করব, এক এক দেখার চেষ্টা করব। এবং এই যে ব্যক্তির আচরণ ব্যাখ্যার জন্য দুটো পদ্ধতি আছে, দুটো অ্যাপ্রোচ আছে। একটাকে বলা হয় প্রেফারেন্স বেসড অ্যাপ্রোচ, একটাকে বলা হয় যেখানে ব্যক্তির প্রেফারেন্স কে ডিফাইন করা হয়, প্রেফারেন্সটা কি বা প্রেফারেন্সটাকে কিভাবে প্রকাশ করে তার উপর ভিত্তি করে ডিমান্ড থিওরিকে ডেভেলপ করা যায়, এটা একটা অ্যাপ্রোচ, এটাকে ক্লাসিক্যাল অ্যাপ্রোচ বলে। এটাকে আরেকটা বিকল্প অ্যাপ্রোচ আছে যেটাকে বলা হয় চয়েস বেসড অ্যাপ্রোচ। একটা হলো প্রেফারেন্স বেসড অ্যাপ্রোচ, যেটা আমরা এখানে লিখেছি, প্রথমটা হলো প্রেফারেন্স, আর সেকেন্ড অংশটা হলো চয়েস বেসড অ্যাপ্রোচ, যেটা মূলত মডার্ন অ্যাপ্রোচ বলা হয়, বা যেটা স্যামুয়েলসন যে অ্যাপ্রোচটা দিয়েছেন 1947 এ, সেই চয়েস বেসড অ্যাপ্রোচ, এটা সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া দিব। আমাদের মূল আলোচনা থাকবে ক্লাসিক্যাল বেসড অ্যাপ্রোচ নিয়ে, আমাদের মূল আলোচনা কেন্দ্রীভূত থাকবে। আমরা ক্লাসিক্যাল অ্যাপ্রোচ নিয়ে মূলত বেশি আলোচনা করব, এটার উপর ভিত্তি করে বাকি আলোচনাগুলো চালিয়ে দিব। তবে চয়েস বেসড অ্যাপ্রোচ সম্পর্কে আমরা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। প্রেফারেন্স বেসড অ্যাপ্রোচ, সেখানে সেটা ব্যাখ্যা করার জন্য আমরা কতগুলো নোটেশন ব্যবহার করব। আমরা সেই নোটেশনগুলো সম্পর্কে কিছু পরিচিতি দিব। আমরা নোটেশনগুলোকে কিভাবে ব্যবহার করা হয় এই প্রেফারেন্স বেসড থিওরির মাধ্যমে কনজিউমার বিহেভিয়ারকে ব্যাখ্যা করার জন্য, সেটা আমরা দেখার চেষ্টা করব। এই প্রেফারেন্স বেসড অ্যাপ্রোচে আমরা ধরে নেই যে একজন কনজিউমারকে যদি অনেকগুলো অল্টারনেটিভ উপস্থাপন করা হয়, একজন কনজিউমারের সামনে অনেকগুলো বিকল্প যদি উপস্থাপন করা হয়, তাহলে সে সেখান থেকে চয়েস করতে পারবে, তার পছন্দ অনুযায়ী একটা কিছু বেছে নিতে পারবে, একটা অপশন বা একটা অল্টারনেটিভ সেখান থেকে সে বেছে নিতে। এই যে একজন ব্যক্তির সামনে যে অল্টারনেটিভ গুলো উপস্থাপন করা হয়, এটাকে বলি আমরা চয়েস সেট বলি। এটাকে আমরা সাধারণত লিখি এক্স দিয়ে লিখি। আমরা মুছে দিই।
আমরা x দিয়ে প্রকাশ করি সেট অফ অল পসিবল অল্টারনেটিভস, সেট অফ অল পসিবল অল্টারনেটিভস, যেখান থেকে ব্যক্তি পছন্দ করে বা বাছাই করে অল্টারনেটিভস। এটা টু ডিমেনশনে সাধারণত আমরা দুটো মাত্র কমোডিটি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই চয়েস সেটটাকে আমরা সাধারণত এখানে দুটো টু ডিমেনশনাল, এটা টু ডিমেনশন না হয়ে আরো মাল্টি ডিমেনশনাল হতে পারে এটা। তো আমরা এখানে এদিকে একটা কমোডিটি দিতে পারি x1, এদিকে x2 একটা কমোডিটি দিতে পারি। x1 এবং x2 এর যে বিভিন্ন কম্বিনেশনস গুলো আছে যেগুলো এখানে দেখানো যাবে, এই স্পেসে দেখানো যাবে, এটাকে বলছি আমরা এই দুটো x1 এবং x2 এই দুটো কমোডিটিকে আমরা সাধারণত সংক্ষেপে একটা সিম্বল দিয়ে লিখি যেটাকে ভেক্টর বলা হয়। এখানে কিছু x1 আছে, মনে করো 5 একক x1 আছে মনে করো, এবং মনে করো এখানে যে 6 একক x2 আছে। এই x একটা বান্ডেল, এখানে এই বান্ডেলে 5 একক x1 আছে এবং 6 একক x2 আছে। এবং এই x টা হলো একটা ভেক্টর। ভেক্টর মানে যেখানে একাধিক কমোডিটি আছে, একাধিক বিষয় আছে। তাহলে এই x টা হলো আমাদের, এটা হলো আমাদের চয়েস সেট, x টা হলো আমাদের চয়েস সেট, এবং এইখানে যে পয়েন্টগুলো আছে এগুলো আমরা ভেক্টর বলছি বা বান্ডেল বলছি, আমরা বান্ডেল অফ কমোডিটিস অর ভেক্টর অফ কমোডিটিস। তো প্রত্যেকটা বান্ডেলই এই চয়েস সেটের এলিমেন্ট। এটা সেভাবে লিখি আমরা x is an element of capital X। ক্যাপিটাল X হলো আমাদের যে চয়েস সেট বা সেট অফ পসিবল অল্টারনেটিভস, যেখান থেকে ভোক্তা বা কনজিউমার চুজ করে, ইন্ডিভিজুয়াল চুজ করে, যে বান্ডেলটা চুজ করে যেটা আমি স্মল x এ লিখছি, আর যেখান থেকে চুজ করে সেটাকে ক্যাপিটাল X এ লিখছি। ক্যাপিটাল X হচ্ছে পসিবল সেট অফ পসিবল অল্টারনেটিভস, এটা হলো আমাদের x। এবং এখানে যে বান্ডেলগুলো আছে, যে সেটগুলো আছে, x একটা বান্ডেল হতে পারে, y আরেকটা বান্ডেল হতে পারে। আমি লিখতে পারি y আরেকটা বান্ডেল হতে পারে। এখানে আমাদের 6 একক x আছে এবং 1 একক y আছে, আমাদের 6 একক x আছে, 1 একক y আছে, এটা আরেকটা বান্ডেল। এটাও y বান্ডেলটাও এই x এর এলিমেন্ট, y তো x এর একটা এলিমেন্ট। এখানে অসংখ্য বান্ডেল আছে, এখানে এই বান্ডেলগুলোর মাঝে সে প্রেফারেন্স পছন্দ করে প্রকাশ করে, যেটাকে প্রেফারেন্স বলছে। প্রেফারেন্স রিলেশন আছে বান্ডেলগুলোর মাঝে, যে কোন বান্ডেলটাকে কোন বান্ডেলের চেয়ে বেশি পছন্দ করে বা কম পছন্দ করে, বা কোন বান্ডেলগুলো তার কাছে সমান আকর্ষণীয়, এটাকে বলা হয় প্রেফারেন্স রিলেশন বলা হয়। এই প্রেফারেন্স রিলেশনকে আমরা সিম্বলের মাধ্যমে এভাবে একটা গ্রেটার দেন সিম্বলের মতো করে একটু বাঁকা করে দিয়ে লিখি, এটা বলছি আমরা প্রেফারেন্স রিলেশন। প্রেফারেন্স রিলেশন তো যখন আমরা লিখি যে x is, এভাবে লিখি আমরা, এটার মানে হয় x is at least as good as y। যখন আমরা এই ধরনের কোনো সিম্বল আমরা অবজার্ভ করব, x is greater, এটা আমরা গ্রেটার দেন বলি না, এটা আমরা বলি x is as at least as good as y। x y এর চেয়ে খারাপ না, কমপক্ষে y সমান ভালো বা তার চেয়ে বেশি ভালো, এটাকে বলি আমরা x is at least as good as y। এটাকে বলা হয় প্রেফারেন্স রিলেশন। যেটা বলা হয়, আমি যদি y টাকে সামনে দিই তার মানে হলো y is at least as good as x। এটাকে আমরা প্রেফারেন্স রিলেশন বলছি। এটাকে আমরা প্রেফারেন্স রিলেশনের আরো দুটো সিম্বল আছে। একটা হলো, এটা হলো আমাদের উইক প্রেফারেন্স। যেটা বলি উইক বলছি এজন্য যেটা সমান পছন্দনীয় হতে পারে আবার বেশি পছন্দনীয় হতে পারে y এর তুলনায়, সেজন্য এটাকে বলা হয় উইক প্রেফারেন্স। এই প্রেফারেন্স রিলেশনটা কখনো কখনো স্ট্রিক্ট হয়, স্ট্রঙ্গার হয়। তখন আমরা বলি x is preferred to y। অনেক সময় বলা হয় স্ট্রিক্ট প্রেফার টু y বলা হয় x is preferred to y or x is preferred to y। বলছি আমরা। আর একটা আছে প্রেফারেন্স রিলেশনের সিম্বল, যেটাকে বলি আমরা ইনডিফারেন্ট সিম্বল। যেটা বলা x is indifferent to y।
এটাকে বলি আমরা x is indifferent to y সমান পছন্দনীয় indifferent to y ডিফারেন্স রিলেশনের তিনটে টাইপ আছে ডিফারেন্স রিলেশনের দুটো বান্ডেল যখন ভোক্তার সামনে উপস্থাপন করা হবে তখন সেই দুটো বান্ডেলের মধ্যে একটাকে অন্যটা হচ্ছে at least as good as প্রেফার করতে পারে সমান কিংবা তার চেয়ে বেশি পছন্দ করতে পারে এক্সট্রা ওয়াই চেয়ে খারাপ না ওয়াই সমান কিংবা ওয়াই চেয়ে ভালো অথবা এক্সট্রা ওয়াই চেয়ে প্রেফারড হতে পারে টেস্টিক প্রেফারেন্স অথবা এক্সট্রা ওয়াই সমান পছন্দ হতে পারে এই যে একজন ভোক্তার সামনে কতগুলো অল্টারনেটিভ উপস্থাপন করা হলে একটা চয়েস সেট দেওয়া হলে তার সামনে এক্স একটা চয়েস সেট দেওয়া হলে এখানে ভিতরে যে বান্ডেলগুলো আছে সেগুলোর মধ্যে সে যদি একটু প্রেফারেন্স রিলেশন প্রকাশ করতে পারে এই ধরনের প্রেফারেন্স রিলেশনকে বলা হয় আমি একটু পরে আসবো ইকুয়েটর বলা হয় এগুলোকে তো এই যে প্রেফারেন্স রিলেশনটা যদি সে প্রকাশ করতে পারে যে কোনো দুটো বান্ডেল অর্থাৎ একজন ভোক্তার সামনে যে কোনো দুটো বান্ডেল উপস্থাপন করা হলে এক্স ওয়াই জেড এন এন পি কিউ যে কোনো বান্ডেল উপস্থাপন যদি করা হয় এবং সে যদি দুটো বান্ডেলকে কম্পেয়ার করতে পারে বা প্রেফারেন্স রিলেশন প্রকাশ করতে পারে তখন আমরা বলি যে তার প্রেফারেন্স রিলেশনটা কমপ্লিট কারণ প্রেফারেন্স রিলেশনের যে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো কমপ্লিটনেস প্রেফারেন্স রিলেশন আমরা প্রেফারেন্স রিলেশনের প্রপার্টিজ গুলো নিয়ে আমরা দেখছি এখন আলোচনা করছি লাস্ট মূলত এই প্রপার্টিজ গুলো নিয়ে আলোচনা করব প্রেফারেন্স রিলেশনের প্রেফারেন্স রিলেশনের প্রথম যে প্রপার্টি সেটা হলো কমপ্লিটনেস কমপ্লিটনেস বলতে আমরা বুঝি যে কোনো দুটো বান্ডেল ভোক্তার সামনে উপস্থাপন করা হলে এনি বান্ডেল টু বান্ডেলস ফ্রম দ্য চয়েস সেট the consumer can say if he prefers x is either at least as good as y or y is at least as good as x or both এই তিনটা শর্ত যদি পালিত হয় তখন আমরা বলি ভোক্তার প্রেফারেন্স রিলেশনটা কমপ্লিট যে কোনো দুটো বান্ডেল ভোক্তার সামনে উপস্থাপন করা হলে সে বলবে either he prefers x to y or he prefers y to x or both মানে হচ্ছে যে দুটোই সমান পছন্দনীয় সেক্ষেত্রে আমরা বলি যে x is indifferent to y or y is indifferent to x যদি both হয় যদি কেমন এটাকে বলে কমপ্লিটনেস প্রপার্টিজ হচ্ছে যে কোনো বান্ডেলকে ভোক্তা কম্পেয়ার করতে পারবে এখন যদি বলা হয় একটা বান্ডেলের মধ্যে 5টা কলা আছে 3টা আম আছে 4টা ডিম আছে 5 কেজি আঙ্গুর আছে আরেকটা বান্ডেলের মধ্যে আরেকটা সর্ট অফ কমোডিটিজ আছে যে 5টা কলা আছে 3টা আপেল আছে 4টা কমলা আছে দুটো বান্ডেলের মধ্যে কম্পেয়ার করো ভোক্তা বলতে সক্ষম হবে আমি এই বান্ডেলটাকে প্রথম বান্ডেলটাকে দ্বিতীয় বান্ডেলের চেয়ে বেশি প্রেফার করি অথবা দ্বিতীয় বান্ডেলকে প্রথম বান্ডেলের চেয়ে বেশি প্রেফার করি অথবা এই দুটো বান্ডেলের প্রতি আমি ডিফারেন্ট সে সে এমন বলতে পারবে না যে আমি বুঝতে পারছি না কোনটা পছন্দ করি এমন সে ইনডিসিশনে সে থাকতে পারবে না তাকে একটা সলিড তাকে ডিসিশন দিতে হবে তাকে বলতে হবে যে আমি এটাকে বেশি পছন্দ করি বা ওটাকে বেশি পছন্দ করি বা দুটোর প্রতি আমি ইনডিফারেন্ট যদি যে কোনো দুটো বান্ডেলকে ভোক্তা কম্পেয়ার করতে পারে তাহলে বলি তার প্রেফারেন্স রিলেশনটা হচ্ছে কমপ্লিট রিলেশন থেকে বলি আর 2 নম্বর যে প্রপার্টিজ প্রেফারেন্স রিলেশনের সেটাকে বলা হয় ট্রান্সিটিভিটি assumption or transitive preference ট্রান্সিটিভিটি হলো যে ভোক্তার সামনে দুটো বান্ডেল উপস্থাপন করা হলে সে যদি বলে x এবং y যদি তার সামনে উপস্থাপন করা হয় সে যদি বলে x is at least as good as y and y কে যদি আরেকটা বান্ডেলের সাথে কম্পেয়ার করতে দেওয়া হয় z এর সাথে সে যদি বলে যে y is at least as good as z then তাকে যদি x এর সাথে z এর কম্পেয়ার করতে বলা হয় তখন সে বলবে x is at least as good as z তাহলে ভোক্তা চয়েস সেট থেকে যে কোনো দুটো বান্ডেল নিয়ে তাকে যদি x y z এটা যদি চয়েস সেটের বান্ডেল হয় for x y z তিনটা বান্ডেল যদি চয়েস সেট থেকে নেওয়া হয়
এবং তাকে যদি কম্পেয়ার করতে বলা হয় x y এর সাথে, সে যদি বলে x is at least as good as y, y এর সাথে z কে কম্পেয়ার করতে বলে সে যদি বলে y is at least as good as z, এবং তাকে যদি x এর সাথে z কে কম্পেয়ার করতে বলা হয় তাকে অবশ্যই বলতে হবে x is at least as good as z। যদি এই শর্তটা পালিত হয় তখন আমরা বলি তার প্রেফারেন্স রিলেশনটা হচ্ছে ট্রানজিটিভ এবং বা কনসিস্টেন্ট বলা হয় অনেক সময়, ট্রানজিটিভিটি আর কনসিস্টেন্সি। যখন এই দুটো প্রপার্টিজ একই সাথে পালিত হয় কোন প্রেফারেন্স রিলেশনের জন্য, তখন সেই প্রেফারেন্স রিলেশন থেকে বলা হয় যে রেশনাল প্রেফারেন্স 1 and 2 এই দুটো একত্রে আমাদেরকে বলে প্রেফারেন্স রিলেশনটা হলো রেশনাল প্রেফারেন্স। তাহলে যদি কোন প্রেফারেন্স রিলেশনের মধ্যে এই দুটো বৈশিষ্ট্য একসাথে দেখা যায় তখন আমরা বলি তার প্রেফারেন্স রিলেশনটা হচ্ছে রেশনাল প্রেফারেন্স, প্রেফারেন্স রিলেশন ইজ রেশনাল। আর যদি এই দুটো একসাথে পালিত না হয় তখন আমরা বলি যে প্রেফারেন্স রিলেশন ইজ নট রেশনাল অর ইররেশনাল। এটা হলো আমাদের প্রেফারেন্স রিলেশনের দুটো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এই দুটো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটা কনজিউমার থিওরি ডেভেলপ করা যায় বা ডিমান্ড থিওরি ডেভেলপ করা যায়। এই জন্য এই দুটো এত বেশি ইম্পর্টেন্ট। বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো না হলেও আমরা খুব বেশি অসুবিধায় পড়ি না, সেগুলো বলে কিছু সুবিধা আছে, কাজটা একটু সহজ হয়, কিন্তু সেগুলো না থাকলেও শুধুমাত্র এই দুটো অ্যাসাম্পশনের উপর ভিত্তি করে কনজিউমারের ডিমান্ড থিওরিটাকে ডেভেলপ করা যায়। এই যে প্রেফারেন্স আমরা রেশনাল বলছি, আমরা প্রেফারেন্স যদি রেশনাল হয় তার কিছু ইমপ্লিকেশনস আছে, তার কিছু প্রেফারেন্স যদি এই প্রেফারেন্সটা আমরা উইথ প্রেফারেন্স বলছি, এটাকে অনেক সময় বিকল্প নামে ডাকা হয় বিভিন্ন বইতে, অনেক বইতে এই রেশনাল প্রেফারেন্সকে বলা হয় উইক অর্ডার বলা হয়, এটা অনেক সময় উইক অর্ডার। এবং কখনো কখনো এটাকে আরো ভিন্ন নামে ডাকা হয়, যেটা বলা হয় কমপ্লিট রিঅর্ডারও বলা হয়, অনেক সময় বিভিন্ন নাম ডাকা হয় বিভিন্ন রেশনাল প্রেফারেন্স। এই যখন প্রেফারেন্স যখন রেশনাল হয়, এই প্রেফারেন্স গুলো আমরা এটাকে আমরা প্রেফারেন্স বলছি, এটাকে আমরা এই গ্রেটার দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু ঠিক না, গ্রেটার দ্যান ইকুয়াল টু ইউজ করা হয় বা ব্যবহার করা হয় ম্যাথমেটিক্যাল নাম্বারের জন্য। আর একটু বাঁকা করে দিয়েছি আমরা প্রেফারেন্সকে বা পছন্দকে উপস্থাপন করার জন্য এই সিম্বলটা আমরা ব্যবহার করছি, এটা আমরা প্রেফারেন্সই বলছি, এটাকে আমরা গ্রেটার দ্যান ইকুয়াল টু বলছি না। এবং প্রেফারেন্সটা আমরা বলছি তিন টাইপের হতে পারে, একটা at least as good as, একটা হচ্ছে preferred to, তখন স্ট্রিক্ট হয়, একটা হচ্ছে ইনডিফারেন্ট। তিনটা টাইপ হতে পারে প্রেফারেন্স রিলেশনের। তো প্রেফারেন্স রিলেশন যখন রেশনাল হয় তখন if or when preference relation is rational, তখন আমরা বেশ কয়েকটা জিনিস দেখি, তিনটা জিনিস আমরা অবজার্ভ করব। রেশনাল হলে এক নম্বর আমাদের যে আমরা যে স্ট্রিক্ট বা প্রেফার টু যে রিলেশনটা ব্যবহার করেছি আমরা, সেটা এটা হবে ইজ স্ট্রিক্ট রিলেশনটা উইল বি ইজ রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ হবে এবং রিফ্লেক্সিভ মানে যে if x is preferred to y হয় তাহলে y is preferred to x হবে না, এটাকে আমরা ইররিফ্লেক্সিভ বলি, এটাকে আমরা তো সেই ইররিফ্লেক্সিভ। এবং একটা বৈশিষ্ট্য হলো যেটা হবে ট্রান্সিটিভ হবে, এন্ড ট্রান্সিটিভ ইররিফ্লেক্সিভ মানে হচ্ছে যে x নিজের সাথে নিজের কম্পেয়ার করলে এই রিলেশনটা কখনো খাটবে না, নেভার গোস। এটাকে বলছি আমরা ইররিফ্লেক্সিভ বলছি, এটা রিফ্লেক্সিভ। আর ট্রান্সিটিভ মানে হচ্ছে যে এটা স্ট্রিক্ট প্রেফারেন্স রিলেশনটা ইররিফ্লেক্সিভ হবে, অর্থাৎ ইররিফ্লেক্সিভ মানে নিজের সাথে নিজেকে কম্পেয়ার করলে সেটা খাটবে না। যেমন এটা কখনো ট্রু না, x
is never strictly preferred to x আর এটা ট্রান্সিটিভ মানে হচ্ছে যে আমরা এটাকে কিভাবে বলতে পারি যে যদি x যদি preferred to y হয় and y is preferred to z হয় then আমরা বলতে পারবো যে x is preferred to z এটাকে বলা হয় ট্রান্সিটিভ রিলেশন যেটা আমরা একটু আগে দেখেছি দুটো বান্ডেলকে কম্পেয়ার করলে অর্থাৎ এই রিলেশনটা এটা যদি রেশনাল হয় এই at least as good as রিলেশনটা যদি রেশনাল হয় তাহলে এই preferred to রিলেশনটা স্ট্রিক্টলি এটা যেটা বলছি আমরা এই স্ট্রিক্টলি preferred to রিলেশনটা রিফ্লেক্সিভ হবে অর্থাৎ একটা বান্ডেল কখনো তার চেয়ে বেশি পছন্দনীয় হবে না এবং এটা রেশনাল এটা ট্রান্সিটিভ হবে অর্থাৎ x is strictly preferred to y হয় y is strictly preferred to z হয় then x is strictly preferred to z হবে অর্থাৎ এটা হচ্ছে ট্রান্সিটিভ এবং এটা হচ্ছে ইররিফ্লেক্সিভ কিন্তু আমরা যদি এইটা চিন্তা করি ইনডিফারেন্ট ডিফারেন্সিয়েশনটা চিন্তা করি আমরা সেটা রিফ্লেক্সিভ হবে এই রিলেশনটা রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ মানে হচ্ছে আমাদের আমরা বলতে পারি x is নিজের সাথে নিজেকে কম্পেয়ার করা x is indifferent to x it's true এটা ট্রান্সিটিভ রিলেশনটা ট্রান্সিটিভ মানে আমরা বুঝি if x is indifferent to y and y is indifferent to z then আমরা বলতে পারবো x is indifferent to z অর্থাৎ এই ইনডিফারেন্ট রিলেশনের ক্ষেত্রে ট্রান্সিটিভ প্রপার্টিজটা প্রযোজ্য রিফ্লেক্সিভ প্রপার্টিজটা প্রযোজ্য কিন্তু এটার ক্ষেত্রে রিফ্লেক্সিভটা প্রযোজ্য না এটা রিফ্লেক্সিভ কারণ x cannot be preferred to x কিন্তু এই স্ট্রিক্ট টু রিলেশনের ক্ষেত্রে ট্রান্সিটিভিটিটা প্রযোজ্য কারণ x is strictly greater than y হলে y যে ক্ষেত্রে preferred to হলে x এই ট্রান্সিটিভিটি প্রপার্টিজ অনুযায়ী preferred to z হবে আনমুট করছে তো একটা হলো যে এটা সিমেট্রিক এই রিলেশনটা সিমেট্রিক মানে হলো যে আমরা ঠিক এইভাবে লিখি if x is indifferent to y then y is indifferent to x আগে পরে নিয়ে আসেন x যদি y এর সাথে ইন্ডিফারেন্ট হয় y টা x এর সাথে ইন্ডিফারেন্ট হবে এটা সিমেট্রিক বলা হয় আগে পিছে নিয়ে আসলে এটার মধ্যে কোনো পরিবর্তন আসবে না তাহলে প্রেফারেন্স রিলেশনটা রেশনাল হলে আমরা দেখব এই স্ট্রিক্টলি প্রেফার্ড রিলেশনটা বা প্রেফার্ড টু রিলেশনটা রিফ্লেক্সিভ হবে কিন্তু ট্রান্সিটিভ হবে আর ইনডিফারেন্ট রিলেশনটা রিফ্লেক্সিভ হবে ট্রান্সিটিভ হবে এবং সিমেট্রিক হবে এটা একটা রেশনাল হওয়ার কিছু ইমপ্লিকেশনস এই দুটো কেসে তো আমরা অনেক সময় এই ট্রান্সিটিভিটি বা রেশনালিটি অ্যাসাম্পশনটা অনেক সময় বাস্তবে পালিত হতে দেখি না রেশনালিটি অ্যাসাম্পশনটা বা রেশনালিটি অ্যাসাম্পশনটা ফেল করে অনেক সময় এটা ফেল করার বা ইনকনসিস্টেন্ট বিহেভিয়ারের বা ইরেশনাল বিহেভিয়ারের অনেকগুলো সোর্স আছে একটা সোর্স হলো বলতে পারি আমরা rationality or transitivity transitivity may fail to hold in some cases in some situations একটা কেস হলো যে অনেক সময় ভোক্তা দুটো জিনিসকে কম্পেয়ার করতে পারে না বা পার্থক্য বুঝতে পারে না দুটো জিনিসের মধ্যে এটাকে বলি আমরা দ্য প্রবলেম অফ পারসেপশন বিটুইন ডিফারেন্সেস হচ্ছে আমাদের প্রবলেম অফ just perceptual differences
IDL যদি পার্থক্যটা নগণ্য হয়, পার্থক্যটা যদি কম্পেয়ার করা না যায়, সেক্ষেত্রে অনেক সময় এই ইরেশনালিটি বা ট্রান্সিটিভিটি ফেলে দেখা যেতে পারে। একটা এক্সাম্পল হিসেবে মনে করো একটা একটা কালারে বিভিন্ন শেড থাকে। মনে করো আমি একটা বেগুনি কালার বা গোলাপি কালার একটা শেড অফ কালার নিচ্ছি, একই কালার, এটা হালকা থেকে আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। যদি মনে করো লাইট, এটা একটা কালার, কোন একটা কালার মনে করো গ্রিন কালার মনে করো, ফর এক্সাম্পল। কম্পিউটারে কালার প্যালেট যেগুলো আছে সেখানে বিভিন্ন ধরনের কালার প্যালেট আছে, বিভিন্ন রঙের কালার। এটা মনে করো কালার প্যালেট থেকে আমরা ইচ্ছে করলে লাইট থেকে ডার্ক চুজ করতে পারি। গ্রিন কালারই, কিন্তু এখানে মনে করো কালারটা মাঝামাঝি, গ্রিন কালারের ডেপথ হচ্ছে মাঝামাঝি। এটাকে দিলাম আমি এম, অপশনটাকে এটাকে দিলাম এম। এখানে গ্রিনটা অনেক লাইট করে দিলাম, সাদার কাছাকাছি নিয়ে আসলাম। এটাকে দিলাম আমি মনে করো এক্স, আর এখানে আমি গ্রিন কালারটাকে খুব ডার্ক করে দিলাম, এটাকে দিলাম আমি ওয়াই। একই কালার, কালার ডেপথের মধ্যে পার্থক্য আছে। যখন আমি এই একজন ভোক্তাকে দুটো কম্পেয়ার করতে বলবো এম এবং এন এর সাথে, কালার এত স্লাইট ডিফারেন্স যে তার কাছে দুটো সমান পছন্দ দিয়ে মনে হবে। সে তাকে হয়তো বলা হয় যদি তুমি এই কালারটা পছন্দ করো, এই কালারটা পছন্দ করো, সে তো বলবে আমি দুটো কালার কিন্তু ইনডিফারেন্ট। কেমন? ঠিক একইভাবে এখানে আরেকটা যে কালার নেওয়া হয়, মানে ও একটা কালার, এটা সামান্য ডার্কার, এবং তাকে যদি কম্পেয়ার করতে বলা হয়, সে বলবে যে আমি এই তিনটার প্রতি এন এবং ও যদি কম্পেয়ার করতে বলা হয়, সেই দুটোর প্রতি ডিফারেন্স প্রকাশ করবে সে। অর্থাৎ কালারকে যদি হালকা একটু একটু করে ডিফার করা হয়, একটু একটু করে লাইটার করা হয়, তাহলে সে পার্থক্যটা বুঝতে পারবে না, সে সেগুলোকে সমান পছন্দ নিয়ে করবে। কিন্তু তাকে যদি বলা হয় যে তুমি এই কালার সাথে এটাকে পছন্দ করো, এম কে বেশি পছন্দ করো নাকি এম ওয়াই কে বেশি পছন্দ করো, তখন সে হয়তো বলবে আমি এম কে ওয়াই এর চেয়ে বেশি পছন্দ করি, বা ওয়াই কে আমি এম এর চেয়ে বেশি পছন্দ করি। কারণ এই দুটোর মাঝে পার্থক্যটা সুস্পষ্ট, এই দুটোর মাঝে ডিফারেন্সটা অনেক বেশি, এম এর সাথে ওয়াই এর কিংবা এম এর সাথে এক্স এর ডিফারেন্সটা অনেক বেশি। তাহলে একজন ভোক্তাকে যখন একটু একটু করে, একজন ইন্ডিভিজুয়ালকে যখন একটু একটু করে কালার ডিফারেন্সটা দেওয়া হচ্ছিল, তখন সে পার্থক্যটা বুঝতে পারছিল না বলে সে সমান পছন্দ নিয়ে বলছিল। কিন্তু যখন তাকে এই এটার সাথে একটু কম্পেয়ার করতে বলা হলো, হাই ডিফারেন্স আছে এমন দুটো কালারকে কম্পেয়ার করতে বলা হলো, তখন সে একটা ডিফারেন্স প্রকাশ করছে। অর্থাৎ তার যে কনসিস্টেন্সি সেটা ব্রেক করছে, তার বা ট্রান্সিটিভিটি প্রপার্টিসটা ব্রেক করছে। এটা একটা সোর্স যে অনেক সময় পার্থক্য যদি খুব সামান্য হয়, তখন সে সেটা বুঝতে পারে না পার্থক্যটা, এবং সে এই পার্থক্য বুঝতে না পারার কারণে এই রেশনালিটি প্রপার্টিসটা ব্রেকডাউন করে। এটা একটা সোর্স। আরেকটা সোর্স আছে এই রেশনালিটি অ্যাসাম্পশনটা ব্রেকডাউন করা, সেটা হচ্ছে ফ্রেমিং অফ দ্য কোশ্চেন। কোশ্চেনটাকে কিভাবে তাকে তার সামনে উপস্থাপন করা হবে। ফর এক্সাম্পল, মনে করো যে আমরা একটা অপশন নিচ্ছি x = মনে করো একজন ব্যক্তি একটা দোকানে গেল কিছু দ্রব্য কেনার জন্য, সে একটা স্টুডিও কিনবে, একটা প্লেয়ার কিনবে, ক্যাসেট প্লেয়ার, একটা সে ক্যালকুলেটর কিনবে। কেমন? এখন দোকানদার বললো যে তুমি ইচ্ছা করলে আমার পাশে আমাদের আরেকটা স্টোর আছে এখান থেকে 20 মিনিট দূরে, সেখান থেকেও এই জিনিস দুটো কিনতে পারো। সেখান থেকে কিনলে তুমি এই ডেক সেটের উপরে বা ক্যাসেট প্লেয়ারের উপরে $5 ডিসকাউন্ট পাবে। এটা টাকা বললো, তাহলে সে ডিসিশন নিতে পারে সে এই $5 সেভ করার জন্য এই ডেক সেটের উপরে সে অন্য 20 মিনিট যেতে আরেকটা দোকানে যাবে কিনা, আরেকটা স্টোরে যাবে কিনা সে। কেমন? অথবা তাকে বলা হতে পারে যে এভাবে না বলে যে তুমি যদি এখান থেকে কিনতে পারো ডেক সেটটা $175 কিংবা 20 মিনিট দূরে একটা দোকানে যে সেখান থেকে $5 ডিসকাউন্টে কিনতে পারো। এটা একটা ফ্রেমিং হতে পারে। আরেকটা হতে পারে যে তাকে বলা হতে পারে যে ক্যালকুলেটর আছে আমার কাছে, ক্যালকুলেটরের দাম $15, কিন্তু তুমি যদি ওই 20 মিনিট দূরে আরেকটা দোকানে যাও সেখান থেকে $10 সে কিনতে পারবে, $5 ডিসকাউন্ট পাবে। প্রশ্নটাকে এভাবে করা হয়েছে, আমাদের দেখা যায় যে প্রথম কেসে যদি ডেক সেটের উপর $5 ডিসকাউন্টের কথা বলা হয়,
তখন সে সাধারণত ওই দোকানে যেতে চায় না, খুব উৎসাহ পায় না, আগ্রহ খুব একটা দেখায় না, কারণ সে চিন্তা করে যে এই $175 ওখানে গেলে $5 $170 কিনতে পারবো, আমার খুব বেশি লাভ হবে না। কিন্তু যখন তাকে অফারটা করা হয় ক্যালকুলেটরের উপরে, তখন সে চিন্তা করে যে আমি এখানে যদি কিনে $15 কিনতে হবে, তো আমি কিছু দূরে যেতে যে যদি ক্যালকুলেটর কিনে আমি $10 কিনতে পারবো, আমার অনেক সেভ হবে সে মনে করে। আসলে তার সেভিংসের পরিমাণ কিন্তু সমান, $5 সেভ হচ্ছে। তারপর এই কোশ্চেনের যে ট্রেনিং, সেই ট্রেনিংটাকে আমাদের সে তাকে যদি অফার করা হয় যে ডেস্কের উপর $5 ডিসকাউন্ট দেওয়া হবে, তাহলে সে যেতে রাজি হয় না দূরে হেঁটে যেতে 20 মিনিট সময় নষ্ট করে। কিন্তু তখন তাকে ক্যালকুলেটর করে অফার করা হচ্ছে $5 ডিসকাউন্ট, যেটার দামটা কম কিন্তু $5 ডিসকাউন্ট, তখন সে যেতে উৎসাহী হয় সাধারণত দেখা যায়। ঠিকই, কিন্তু তাকে কোশ্চেনের ট্রেনিংটা এমনভাবে করা হয় যে তুমি আমাদের এখানে কোন এই দ্রব্যগুলো কিনতে পারো, অথবা তুমি যদি দ্রব্যটি দোকানে যে কিনো, সেখান থেকে তুমি এনি ওয়ান আইটেমের উপর $5 ডিসকাউন্ট পাবে, আইদার ডেস্কট অর ক্যালকুলেটর। তাহলে তার মধ্যে খুব একটা পরিবর্তন দেখা যায় না, বা ডিসিশনের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন দেখা যায় না। সুতরাং এই যে ফ্রেমিং অফ দ্য কোশ্চেন, এই ফ্রেমিং অফ দ্য কোশ্চেনের কারণে অনেক সময় এই ট্রান্সিটিভিটি প্রবলেমটা সৃষ্টি হয়। এটা হলো আমাদের ট্রান্সিটিভিটি কেন ব্রেক ডাউন করে। তবে এই যে ট্রান্সিটিভিটি এবং রেশনালিটিকে আমরা সমর্থক হিসেবে বলছি কিনা আমার একটা, কারণ কমপ্লিটনেসটা আমরা ধরে নিচ্ছি পালিত হয়। এই যে ট্রান্সিটিভিটি বা রেশনালিটি একজন ভোক্তার, সেই রেশনালিটি অনেক সময় আমরা অনেক কেসে অবজার্ভ করি না, অবজার্ভ না করলেও এটাকে সাপোর্ট করা যায়। বা যদিও আমরা কোনো বিহেভিয়ারের ক্ষেত্রে, বিশেষ করে গ্রুপ বিহেভিয়ারের ক্ষেত্রে অনেক সময়, বা এগ্রিগেট বিহেভিয়ারের ক্ষেত্রে অনেক সময় রেশনালিটি পালিত হতে দেখা যায় না। সামাজিক কনটেক্সটে, সামাজিক ডিসিশন, সোশ্যাল ডিসিশন, গ্রুপ ডিসিশনের ক্ষেত্রে অনেক সময় এই রেশনালিটি অনেক সময় ফেল করে। তার একটা এক্সাম্পল হিসেবে আমরা, অর্থাৎ যদিও গ্রুপ বিহেভিয়ারের ক্ষেত্রে বা এগ্রিগেট বিহেভিয়ারের ক্ষেত্রে রেশনালিটি ব্রেকডাউন করছে, কিন্তু এই গ্রুপের ভিতরে যে সদস্যগুলো আছে, সেই সদস্যদের ডিসিশন কিন্তু রেশনাল, অর্থাৎ সদস্যদের ডিসিশন রেশনাল হলেও গ্রুপ ডিসিশনটা অনেক সময় ইরেশনাল হয়। সুতরাং আমরা যদি ইরেশনালিটি অবজার্ভ করি কোনো ডিসিশনের ক্ষেত্রে, বিশেষ করে গ্রুপ ডিসিশন বা সামাজিক ডিসিশনের ক্ষেত্রে, তার মানে এই না যে এই গ্রুপের ভিতরে যারা আছে, যে ইন্ডিভিজুয়াল যারা আছে, যে ইন্ডিভিজুয়াল এই গ্রুপটা গঠন করছে, তারা ইরেশনাল, তার মানে এই না। সুতরাং ইরেশনাল বিহেভিয়ার অবজার্ভ করার অর্থই না, বা এটাকে আমরা এইভাবে সাপোর্ট করতে পারি, এটা যদিও গ্রুপ বিহেভিয়ারটি ইরেশনাল, কিন্তু এই গ্রুপের ভিতরে যারা আছে, যে সদস্য যারা আছে, তাদের বিহেভিয়ারটা রেশনাল। কেন? এটাকে আমরা একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করতে পারি। যে মনে করো যে একটা পরিবারে 3 জন সদস্য আছে, মাদার, ফাদার এন্ড চিলড্রেন। এটাকে আমরা বলছি মম, ড্যাড এন্ড চিলড্রেন। একটা হাউসহোল্ডের মধ্যে 3 জন ব্যক্তি আছে। মম এম দিয়ে লিখছি আমরা, ড্যাড বইয়ের এক্সাম্পল গুলো ব্যবহার করছি, এন্ড চাইল্ড অর চিলড্রেন সি। 3 জন ব্যক্তি আছে, এবং 3 জন ব্যক্তির একটা ডিসিশন নিচ্ছে যে একটা বিকালে, ছুটির বিকালে তারা কোথায় বেড়াতে যাবে। তাদের কাছে 3টা অপশন আছে। একটা হচ্ছে যে অপেরাতে যাওয়া, নাটক দেখতে যাওয়া 3 জন মিলে, অথবা রক কনসার্টে যাওয়া, অথবা আইস স্কেটিং কম্পিটিশন দেখতে যাওয়া। 3টা তাদের অপশন আছে তাদের সামনে। ইন্ডিভিজুয়াল তারা প্রত্যেকে রেশনাল, এবং ইন্ডিভিজুয়াল তাদের যে প্রেফারেন্স সেটা হলো যে মমের ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে সে অপেরাকে বেশি পছন্দ করে, এটা প্রেফারেন্স, এবং এটা মমের প্রেফারেন্স। মম প্রেফারস অপেরা টু রক কনসার্ট। রক কনসার্ট হচ্ছে মা অপেরাকে বেশি পছন্দ করে, এবং রক কনসার্টটাকে বেশি পছন্দ করে মা আইস স্কেটিং এর তুলনায়। এটা হচ্ছে মমের প্রেফারেন্স, কেমন? মায়ের প্রেফারেন্স, প্রেফারেন্স রিলেশন। 3টা অপশন আছে, 3টা অপশনের মধ্যে তার পছন্দ ক্রমটা হলো এরকম: অপেরাকে বেশি পছন্দ করে রক কনসার্টের চেয়ে বেশি, রক কনসার্টকে পছন্দ করে আইস স্কেটিং এর তুলনায়। ও হলো আমাদের অপেরা নাটক, আর হলো রক কনসার্ট।
এবং আই আই হলো আইস স্কেটিং। অন্য যে কোনো বিষয় এখানে নেওয়া যায় এর পরিবর্তে, বোঝানোর জন্য আমরা তিনটা বিষয় দিলাম। তিনটা অপশন আছে। আর ড্যাটের যে প্রেফারেন্স সেটা হলো ড্যাট প্রেফার করে আইস স্কেটিং দেখতে বেশি পছন্দ করে। ড্যাটের প্রেফারেন্স এটা কম্পেয়ার টু অপেরা, এবং অপেরাকে পছন্দ করে ড্যাট একটা বাকি কি রক কনসার্ট বেশি পছন্দ করে। এটা হলো ড্যাটের প্রেফারেন্স রিলেশন। এবং এগুলো 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 রেশনাল, এগুলো ট্রান্সিটিভ। অর্থাৎ ও আরে মা অপেরাকে বেশি পছন্দ করে রক কনসার্টের চেয়ে, রক কনসার্টকে বেশি পছন্দ করে আইস স্কেটিং এর চেয়ে। রেশনাল বলে অপেরাকে সে আইস স্কেটিং এর চেয়ে বেশি পছন্দ করে। ড্যাটের ক্ষেত্রে এটা হলো প্রেফারেন্স রিলেশন। এবং চাইল্ডের ক্ষেত্রে যে প্রেফারেন্স রিলেশন সেটা হলো রক কনসার্টকে সে বেশি পছন্দ করে কার তুলনায় আইস স্কেটিং এর তুলনায়, এবং আইস স্কেটিংকে সে বেশি পছন্দ করে চিল্ডের অপেরা তুলনায়। সে অপেরা সবচেয়ে কম পছন্দ করে চাইল্ড। এই হলো তিনজনের প্রেফারেন্স রিলেশন। কেমন? এবং এই তিনটা প্রেফারেন্স রিলেশনই রেশনাল। কিন্তু যদি তারা গ্রুপ ডিসিশন নেয়, গ্রুপ ডিসিশনটা যদি হয় মেজরিটি ভোটিং এর বেসিসে, মেজরিটি ভোটিং এর বেসিসে হলে, অর্থাৎ দুজন যদি কোনো এক জায়গায় যেতে চায় তাহলে সেখানে যাওয়া হবে। মেজরিটি ভোটিং, আমাদের ভোটিং এর বদলে হাইয়েস্ট ভোটিং যেটা পক্ষে পড়বে সেখানে যাওয়া হবে। তো এই মেজরিটি ভোটিং যদি আমরা অ্যাপ্লাই করি এবং যদি আমরা কম্পেয়ার করি, মনে করো আমরা অপেরার সাথে রক কনসার্টকে আমরা কম্পেয়ার করছি, কেমন? তোমার বুঝতে পেরে তোমার জায়গা হবে না এখানে, দেখি জায়গা হয় কিনা। তো মনে করো যে আমি মেজরিটি ভোটিং অ্যাপ্লাই করছি এখানে, আমি অপেরার সাথে কম্পেয়ার করছি, অপেরা ভার্সাস রক কনসার্ট, কেমন? তো এখানে মম, ড্যাড এবং চাইল্ড তিনজনে ভোট দিবে। তো মম দেখো অপেরাকে বেশি পছন্দ করে রক কনসার্টের তুলনায়, সেখানে ভোট দিবে অপেরাকে, কেমন? আর ড্যাড অপেরার সাথে রক কনসার্ট কম্পেয়ার করলে ড্যাড অপেরাকে বেশি পছন্দ করে, কেমন? আর চাইল্ড অপেরাকে রক কনসার্টের চেয়ে কম পছন্দ করে। দেখা যাবে দুটো ভোট করবে, এই দুটোকে কম্পেয়ার করা হলে অপেরার সাথে রক কনসার্টকে যদি কম্পেয়ার করা হয় তাহলে এই অপেরাটা উইন করবে, তাই না? এবং অপেরা জায়গায় দেখা যাচ্ছে কিনা, এই অপেরাটা নিচে দেখা যাচ্ছে, এই অপেরাটা be preferred to group decision or family decision, be preferred to rock concert, কেমন? কিন্তু এখন যদি কম্পেয়ার করতে বলা হয় আর ভার্সেস আই, মনে করো রক কনসার্টের সাথে আইস স্কেটিং এ যদি কম্পেয়ার করতে বলা হয়, সেক্ষেত্রে দেখো মম যদি আর সাথে আই কম্পেয়ার করে, সে আই কে সাপোর্ট করবে, আর কে সাপোর্ট করবে রক কনসার্টকে। ড্যাড সাপোর্ট করবে আর সাথে আই কম্পেয়ার করলে ড্যাড সাপোর্ট করবে আই কে, কেমন? এবং চাইল্ড সাপোর্ট করবে আর এর সাথে আই কম্পেয়ার করলে আর কে সাপোর্ট করবে, চাইল্ড। দেখো আর ভোট পাবে দুটো আর আই ভোট পাবে একটা। ফলে এখানে যে দেখা যাবে যে আর উইন করেছে, আর ইজ প্রেফারড টু আই ইন গ্রুপ ডিসিশন অর ফ্যামিলি ডিসিশন, কেমন? এখন যদি আই এর সাথে ও কম্পেয়ার করা হয়, আই ভার্সাস ও, আইস স্কেটিং ভার্সাস অপেরা, মম, ড্যাড, চাইল্ড। তো আইস স্কেটিং এর সাথে অপেরা কম্পেয়ার করলে মম অপেরাকে ভোট দিবে, ড্যাড ভোট দিবে কাকে? অপেরার সাথে আই কে ভোট দিবে ড্যাড, এবং চাইল্ড ভোট দিবে আই এর সাথে ও কম্পেয়ার করলে চাইল্ড আই কে ভোট দিবে। ফলে এখানে দেখা যাবে উইন করবে আইটা, উইন করবে আই ইজ প্রেফারড টু ও। এখানে দেখো যে গ্রুপ ডিসিশনের ক্ষেত্রে যে ও ইজ প্রেফারড টু আর
R is preferred to I, but I is preferred to O. এখানে এই দুটোকে কম্বাইন করলে আমাদের ট্রান্সিটিভিটি বা রেশনালিটি অ্যাসাম্পশনটা ফাইল হলে if O is preferred to R, R is preferred to I, then O should be preferred to I, তাই না? এটা হওয়া উচিত। কিন্তু আমরা এখানে দেখছি যে উল্টোটা পাচ্ছি আমরা এখানে I is preferred to O পাচ্ছি আমরা, I is sketching is preferred to opera পাচ্ছি আমরা। এই যে একটা ইনকনসিস্টেন্ট রেজাল্ট পাচ্ছি in spite of consistency among the group members or individuals, আমরা গ্রুপের ক্ষেত্রে একটা ইনকনসিস্টেন্ট রেজাল্ট পাচ্ছি আমরা বা ইনকনসিস্টেন্সি পাচ্ছি। তো এটাকে বলা হয় মেজরিটি ভোটিং এর কনটেক্সটে এটাকে বলা হয় যে এটাকে বলা হয় কন্ডোরেক্ট প্যারাডক্স বলা হয়, নামে ডাকা হয় এটাকে। এটাকে বলা হয় কন্ডোরেক্ট প্যারাডক্স। ইন্ডিভিজুয়াল ডিসিশন গুলো রেশনাল হওয়া সত্ত্বেও গ্রুপ ডিসিশনটা ইরেশনাল হতে পারে, এটাকে বলা হচ্ছে কন্ডোরেক্ট প্যারাডক্স বলা হচ্ছে। তাহলে যে যদি আমরা ইরেশনালিটি যদি অবজার্ভ করি বিহেভিয়ারের ক্ষেত্রে, তারপরে সেটাকে গ্রুপের ভিতরে যেমন অনেক সময় প্রিমিটিভ কনসেপ্ট বলি, যদি প্রিমিটিভ কনসেপ্ট যদি গ্রুপ হয়, গ্রুপের কনটেক্সটে আমরা যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে হয়তো আমরা ইরেশনাল বিহেভিয়ার অবজার্ভ করব, কিন্তু আমরা যদি মোর প্রিমিটিভে যাই, আরো ফাইনাল এলিমেন্ট দিকে যাই, আমরা আরো ইন্ডিভিজুয়াল এলিমেন্ট দিকে যাই, সেক্ষেত্রে আমরা রেশনাল বিহেভিয়ার আমরা অবজার্ভ করি। ইরেশনালিটিকে কিছুটা সাপোর্ট দেওয়া যায়, কারণ এর ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেগুলো রেশনাল সেই দৃষ্টিকোণ থেকে। আরেকটা কনটেক্সটে ইরেশনালিটি দেখা যায় যেটাকে বলা হয় এডিক্টিভ বিহেভিয়ার, সেক্ষেত্রে আমরা অনেক সময় ইরেশনালিটি আমরা অবজার্ভ করতে পারি। আমাদের সেকেন্ড এক্সাম্পলটা হলো আর এটা তো আর পুরোটা আরে পেটো ওগুলো হলো তিনটে এরিয়ার কথা কাম করব এবং এটা একটু সার্ভিস করতে আর ওগুলো এই তিনটার জন্য বলতে বলছো নাকি? এখন প্রথমে একটা হয় একটা আমার মাঠে কি থাকতো আমাদের রেস্টুরেন্ট দেওয়া হয়েছে এবং এখানে বিদ্যুৎ পরিমাণ লোক লাগবে জায়গা প্রায় বলতে গেলে আমাদের এক্সটার্নাল ভয়েস পাচ্ছ? নাজমিয়া শিকদার আনমিউট করো। আমার মনে হয় কেউ বোধহয় তার মাইক্রোফোন অন রেখেছে, যে কারণে কিছু এক্সটার্নাল নয়েজ আসছে, যে কারণে আমি যদি এখন কথা বলি সেগুলো মিক্স হয়ে কিছু বোঝা যাবে না। আমরা যে সেকেন্ড কেসটা বলার চেষ্টা করছিলাম সেটা হলো অনেক সময় এডিকটিভ বিহেভিয়ারের ক্ষেত্রে যে আমরা ইরেশনালিটি অবজার্ভ করতে পারি। এডিকটিভ বিহেভিয়ার কেরালা বেটে যেটি আমেরিকান বই, আমেরিকান প্রনাউন্সিয়েশন গুলো বেশি ব্যবহার করা হয়েছে, তো আমরা সাধারণত ব্রিটিশটা ব্যবহার করি, যেকোনো একটা ব্যবহার করলে চলবে, কনসিস্টেন্ট থাকলে হবে। তো এটা হলো যে একজন নন স্মোকার সে স্মোক করবে কিনা বা স্মোক করার সে চিন্তা ভাবনা করছে সে সামান্য পরিমাণে, এবং সে তার যে অবস্থাগুলো একটা হচ্ছে যে নট স্মোকিং, সে স্মোক করছে না বা নন স্মোকার। আর একটা হলো মনে করো এক্সটা হলো যে স্মোক 1 সিগারেট পার ডে, স্মোক 1 সিগারেট পার ডে।
একটা অপশন হলো জেট, যে স্মোক হেভিলি, অনেকগুলো পার ডে 10-12টা করে সিগারেট খাবে সে। নন স্মোকার, তার জন্য যে প্রেফারেন্স রিলেশনটা সেটা হলো যে কারেন্ট স্ট্যাটাস, সেখানে তার প্রেফারেন্স রিলেশনটা হলো y is preferred to x, x is preferred to z। সে নন স্মোকার, সে কিন্তু সে চিন্তা করছে যে সে সামান্য সামান্য অল্প অল্প করে সে স্মোক করার সে প্রস্তুতি নিচ্ছে, সে একটা করে সিগারেট খায় পার ডে, এবং সে যদি একটা করে সিগারেট খাওয়ার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে তার প্রেফারেন্স রিলেশনটা হবে যে আফটার few days or after starting smoking, স্মোকিং যখন সে শুরু করবে তখন তার প্রেফারেন্স রিলেশনটা একটু পরিবর্তন হবে সিদ্ধান্ত নেওয়ার পরে, তখন সে x should be preferred to y and y should be preferred to z। সে যদি স্মোকিং করতে চাচ্ছে না, সে সামান্য অল্প পরিমাণে স্মোকিং করতে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা হয়তো দেখবো যে x is preferred to y and y is preferred to z। ধূমপান না করা অতিরিক্ত ধূমপানের চেয়ে বেটার। কিন্তু যদি সে ধূমপান শুরু করার পরে তার প্রেফারেন্স যদি পরিবর্তন আসে, যেটাকে বলা হয় চেঞ্জ ইন টেস্ট, সে যখন স্মোকিং শুরু করলো, আফটার স্মোকিং and change in taste, তখন দেখা যাবে যে z is preferred to x। আমরা বলছি x is preferred to z, তখন আমরা দেখা যাবে z টা x এর চেয়ে বেশি প্রেফার হবে। অধিক ধূমপান অল্প ধূমপানের চেয়ে বেশি পছন্দনীয়, এইভাবে সেটা প্রকাশিত হতে পারে। এগুলোকে বলা হয় এডিকটিভ বিহেভিয়ার। এডিকটিভ বিহেভিয়ারের ক্ষেত্রে সাধারণত এই ট্রান্সিটিভিটি অ্যাসাম্পশনটা বা রেশনালিটি অ্যাসাম্পশনটা ব্রেকডাউন করতে দেখা যেতে পারে। এজন্য আমাদের এই রেশনালিটি অ্যাসাম্পশনটা কি জিনিস এবং রেশনালিটি অ্যাসাম্পশনটা কখন ব্রেকডাউন করে, এটা হলো একটা জিনিস। তো এগুলো ছাড়া, এই দুটো মেইন বেসিক অ্যাসাম্পশন ছাড়া আরো অনেকগুলো অ্যাসাম্পশন আছে যেটা কনজিউমার বিহেভিয়ার অ্যানালিসিসকে আরো সহজতর করে। তার মধ্যে একটা হলো 3 নম্বর যে অ্যাসাম্পশন, সেটা হলো যেটাকে বলি আমরা মনোটোনিসিটি। থার্ড অ্যাসাম্পশন হলো তিনটা ভ্যারিয়েন্ট আছে, আমরা দেখাবো। মনোটোনিসিটি, মনোটোনিসিটির মধ্যে একটা হলো স্ট্রিক্ট মনোটোনিসিটি, একটা হলো উইক মনোটোনিসিটি, একটা হলো লোকাল নন-স্যাচুরেশন। তিনটাই মনোটোনিসিটির তিনটা ভ্যারিয়েন্ট। মনোটোনিসিটিকে আমরা সিম্পলি যেভাবে ডিফাইন করি সেটা হলো যে প্রেফারেন্স রিলেশনকে আমরা মনোটোনাস বলি যদি দুটো বান্ডেল থাকে, একটা বান্ডেল x, একটা বান্ডেল y, দুটো বান্ডেল আছে, গ্রাফ দিয়ে দেখাই সুবিধা হবে। এটা আমাদের চয়েস সেট x, দুটো বান্ডেল আছে, একটা x, একটা বান্ডেল হচ্ছে স্মল x, কেমন? এখানে মনে করো 2 একক x আছে, 2 একক y আছে, দুটো x আছে, আমরা xy না বলে x1 x2 বলি, 2 একক x1 আছে, 2 একক x2 আছে, এটা x বান্ডেল। আরেকটা বান্ডেল আছে মনে করো, এখানে নিচ্ছি আমি y বান্ডেল, যেখানে x1 আছে মনে করো 5 একক, y আছে মনে করো 6 একক, x2 আছে 6 একক, x1 5 একক, x2 আছে 6 একক, দুটো বান্ডেল নিয়েছি আমরা। তো যখন এই দুটো বান্ডেলকে কম্পেয়ার করা হবে, এই বান্ডেলের মধ্যে দুটোই কম আছে, এই বান্ডেলের মধ্যে দুটোই বেশি আছে, এখানে দুটো বান্ডেল এই বান্ডেলের মধ্যে, কেমন? যদি এই তাহলে যদি মনে করো x এবং y দুটো বান্ডেল এই চয়েস সেট থেকে, এবং এই y বান্ডেলের মধ্যে
x এবং y দুটোর পরিমাণে বেশি আছে x এর তুলনায়। এটাকে আমরা এই যে যখন দুটো ভেক্টরকে যখন কম্পেয়ার করা হয়, কম্পেয়ার করে যখন এখানে x1 ও বেশি আছে x2 ও বেশি আছে, তখন আমরা এটাকে আমরা এভাবে লিখি যে x মানে হচ্ছে আমাদের 2 2 আর y হচ্ছে আমাদের 5 6। এখানে এই y এ দুটো এলিমেন্ট বেশি আছে, এটাকে আমরা দুটো গ্রেটার দেন বা দুটো স্মল, আমরা আমাদের সাথে মিল রাখার জন্য বইয়ের এক্সাম্পলের সাথে এটাকে আমরা x বলি, এটাকে আমরা y বলি, তাহলে আমাদের বইয়ের এক্সাম্পলের সাথে আমাদের ম্যাচ করতে সুবিধা হবে। এটা মনে করো y বান্ডেল আর এটা মনে করো x বান্ডেল। তার মানে যে x বান্ডেল, তো এটাকে বলছি আমরা x বান্ডেল, এটা হচ্ছে y বান্ডেল, x y বান্ডেল। অর্থাৎ আমরা বলছি যে x বান্ডেলে প্রত্যেক কমোডিটির পরিমাণ y বান্ডেলে প্রত্যেক কমোডিটির পরিমাণের চেয়ে বেশি। কিন্তু আমরা দুটো গ্রেটার দ্যান সিম্বল ব্যবহার করি যখন আমরা ভেক্টর নিয়ে আলোচনা করি, ভেক্টর ব্যবহার করি আমরা, একটা ভেক্টর অন্য ভেক্টরের চেয়ে বেশি বোঝাতে আমরা ডাবল গ্রেটার দ্যান সাইনটা ব্যবহার করি। আমরা ডাবল গ্রেটার সাইনের অর্থ হলো যে x এর ভিতরে যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটা মান y এর যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটা মানের চেয়ে বড়। যেটা বলে x is greater than in vector sense greater than y। আর যদি আমরা এরকম কিছু পাই, মনে করো x টা হলো আমার 2 3 একটা ভেক্টর, y বান্ডল এর মধ্যে x আছে মনে করো 2, এটা মনে করো 5, এটা মনে করো 2। দেখো এই দুটো মানটাকে কম্পেয়ার করলে প্রথমটা সমান আছে, দ্বিতীয়টা x এর বেশি আছে, তখন আমরা লিখি x is greater than equal to লিখি। যদি দুটো এলিমেন্ট বেশি থাকে তখন আমরা এই সিম্বলটা ব্যবহার করি, that means that each element in x is greater than each element in y, x is strictly greater than y। আর এটা হচ্ছে উইক সিম্বল, যে যদি কিছু কিছু এলিমেন্ট কম আছে কিছু কিছু এলিমেন্ট সমান আছে তখন আমরা এই সিম্বলটা ব্যবহার করি। আমরা এই সিম্বলটা শুধুমাত্র এখানে না, এই সিম্বলটা এই কনটেক্সটে ব্যবহার করা হয়। যদি সমানও হয় তখন আমরা সমান চিহ্ন না দিয়ে এভাবে লিখে দিলাম, এটাকে আমরা at least, এটাকে আমরা বলছি at least as good as, x is at least as good as y। তো এই ভেক্টরের কনটেক্সটে আমরা এই সিম্বলগুলো ব্যবহার করি, greater than equal to which is different from preference relation, যেটা একটু পাকা করে লেখা হয় preference relation এর ক্ষেত্রে। অর্থাৎ এটা এক জিনিস, x is greater than equal to y, এটা এক জিনিস নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য, এটা ভেক্টর নাম্বারের ক্ষেত্রে। আর যখন আমরা বলি x is preferred to y তখন এটা অন্য জিনিস, এটা হচ্ছে x is preferred to y, এটা হচ্ছে x is greater than or equal to y। এটা হলো আমাদের যে, তাহলে আমরা মনোটোনিসিটিকে ব্যাখ্যা করছি এভাবে, যদি x এবং y চয়েস সেটের দুটো বান্ডেল হয় এবং y এর প্রত্যেকটা এলিমেন্ট যদি x এর প্রত্যেকটা এলিমেন্টের চেয়ে বেশি হয়, কিংবা x এর প্রত্যেকটা এলিমেন্ট যদি y এর প্রত্যেকটা এলিমেন্টের চেয়ে বেশি হয়, then y is preferred to x, or y is at least as good as x। এটা হলো মনোটোনিসিটির মূল ধারণা। মনোটোনিসিটি হলো যদি দুটো বান্ডেল থাকে একটা চয়েস সেটের মধ্যে, দুটো বান্ডেলের মধ্যে একটাতে প্রত্যেকটা দ্রব্যই বেশি আছে অন্য দ্রব্যের তুলনায়, কেমন, সেক্ষেত্রে যে বান্ডেলে দ্রব্য বেশি আছে সেই বান্ডেলটাকে সে প্রেফার করবে ওই অপর বান্ডেলের তুলনায়। এই প্রপার্টিসটা পালিত হলে আমরা বলি যে প্রেফারেন্স রিলেশন ইজ মনোটোনাস। মনোটোনিসিটি হলো যে দুটো বান্ডেলকে যদি কম্পেয়ার করা হয়, যে কোনো দুটো বান্ডেলকে, কেমন, এবং একটা বান্ডেলে যদি অন্য বান্ডেলের চেয়ে দুটো দ্রব্য বেশি থাকে, যেটাকে বলছি আমরা y is strictly greater than x। এটা যদি হয় এবং এটা অর্থ যদি হয় যে y is at least as good as x, তখন আমরা বলি যে এই প্রেফারেন্স রিলেশনটা মনোটোনাস। দুটো বান্ডেলকে যখন কম্পেয়ার করা হবে, একটা বান্ডেলে যদি প্রত্যেকটা দ্রব্য অন্য বান্ডেলের চেয়ে বেশি থাকে, তাহলে যে বান্ডেলের
প্রতিটা দ্রব্য বেশি আছে সে বান্ডেলটা যদি অন্য বান্ডেলের তুলনায় at least as good as হয় তাহলে আমরা প্রেফারেন্স রিলেশন থেকে বলি কি মনোটোনাস বলি। যদি আমরা মনোটোনাস আগে কিছু বলি নাই এটাকে অনেক সময় বলা হয় উইকলি মনোটোনাস বলা হয় সময়টাকে। উইকলি কথাটাকে আমরা উল্লেখ করে নেই, এটা ধরে নেওয়া যায় বা এটা আমরা অনুমান করে নেই যে এই রিলেশনটা হলো মনোটোনাস অর উইকলি মনোটোনাস। উইকলি মনোটোনাস বলা হয় কেমন। তো এখন এটাকে আমরা অনেক সময় স্ট্রংলি মনোটোনাস বা স্ট্রিক্টলি মনোটোনাস বলি যদি if y is greater than or equal to x and যদি আমরা এটাকে আমরা নিচে লিখি এখানে মনোটোনাস বা মনোটোনিসিটির ক্ষেত্রে বা উইক মনোটোনিসিটির ক্ষেত্রে যে দুটো বান্ডেলকে আমরা কম্পেয়ার করব সেই দুটো বান্ডেলের মধ্যে একটা বান্ডেলে প্রত্যেকটা দ্রব্যের পরিমাণ অন্য বান্ডেলের চেয়ে বেশি হতে হবে। আর যখন আমরা স্ট্রিক্ট মনোটোনিসিটি কথা চিন্তা করব আমরা স্ট্রিক্ট মনোটোনিসিটি or strongly monotonous সেক্ষেত্রে আমরা যে দুটো বান্ডেল কম্পেয়ার করব সেই দুটো বান্ডেলের সিম্বলটা এটা হবে না, সেটা হবে y এবং x কে আমরা কম্পেয়ার করছি at least একটা দ্রব্য বেশি থাকবে y বান্ডেলে x বান্ডেলের তুলনায়। মনে এখানে 5 7 দিচ্ছি আমি, এখানে মনে করো আছে 5 3 আছে, এটা আমরা লিখি এভাবে লিখে দেব। যেহেতু এই দুটো সমান সেই জন্য আমরা এই সিম্বলটা ব্যবহার করতে পারি না। এই সিম্বলটা তখনই ব্যবহার করা যাবে যখন প্রত্যেকটা মান বেশি হবে। এখানে 5 হলে এখানে যদি 6 হতো তাহলে আমরা এই সিম্বলটা ব্যবহার করতে পারতাম। এটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, সমান হতে পারে গ্রেটার দ্যান হতে পারে। এটা বলছি আমরা y is greater than or equal to x বলছি এটা আমরা y is greater than or equal to x এবং and y not equal to x। কারণ আমরা বলেছি যে এই সিম্বলটা প্রযোজ্য এক্ষেত্রে প্রযোজ্য। মনে করো 5 7 এবং এখানে দিচ্ছি আমরা 5 7, এখানেও কিন্তু এই সিম্বলটা প্রযোজ্য। দুটো যদি সমানও হয় দুটো এলিমেন্ট তাহলে এখানে আমরা সমান চিহ্ন না দিয়ে এখানে আমরা এই সিম্বলটা ব্যবহার করি। তো এই দুটোর মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য আমরা সাধারণত এই কনটেক্সটে প্রথম কনটেক্সটে আমরা এটার সাথে এই কথাটা জুড়ে দিই আমরা y x এর সমান, y is greater than or equal to x and y not equal to x। তার মানে হচ্ছে এটা মানে হলো যে এই দুটো বান্ডেলের মধ্যে একটা বান্ডেলে কিছু কিছু বান্ডেল সমান আছে কিছু কিছু পরিমাণ, কিন্তু কিছু কিছু কমোডিটির পরিমাণ বেশি আছে। এটাকে আমরা এভাবে লিখি y x টা একেবারে সমান না, এখানে কিছু দ্রব্যের পরিমাণ অন্য বান্ডেলের চেয়ে বেশি আছে। এটাকে বলি আমরা y is greater than x and x not equal to y or y not equal to x। তাই যদি হয় এবং then or implies that y is preferred to x। এই কনটেক্সটে আমি যদি পাই y is preferred to x, y is preferred means strictly preferred to x যদি হয় তাহলে আমরা বলি যে the preference relation is strictly monotonous। এখানে পার্থক্যগুলো খুব সূক্ষ্ম, একটু ভালো করে লক্ষ্য করতে হবে যে একটা হলো monotonous or weak monotonous। weak monotonous এর ক্ষেত্রে একটা বান্ডেলে প্রতিটা কমোডিটি পরিমাণ বেশি থাকতে হবে অন্য বান্ডেলের তুলনায়। বেশি থাকা সত্ত্বেও বা বেশি থাকা পরে সে যে বান্ডেলে বেশি আছে কমোডিটিগুলোর পরিমাণ প্রত্যেকটা কমোডিটির পরিমাণ সেটা অন্য বান্ডেলের থেকে at least as good as হবে। আর এই সিম্বলটা ব্যবহার হবে if each commodity in a bundle is greater than the other bundle, then the bundle containing higher amount of commodities is at least as good as the bundle that have lower amount of commodities। এই যদি হয় তাহলে আমরা বলি the preference is monotonous, preference relation is monotonous or weakly monotonous। weak monotonous এর ক্ষেত্রে একটা বান্ডেলে প্রতিটা কমোডিটির পরিমাণ বেশি হতে হবে অন্য বান্ডেলের তুলনায়। বেশি হওয়ার পরে যে বান্ডেলটা বেশি আছে সেটা অন্য বান্ডেলের তুলনায় at least as good as হবে। যদি হয় তাহলে আমরা বলবো preference relation is monotonous। অর্থাৎ বেশি থাকলে কোনো অসুবিধা নেই। একটা বান্ডেলে যদি কমোডিটি বেশি থাকে
তাহলে সেই বান্ডেলটা সে প্রেফার করবে, যে বান্ডেলে কমিউনিটি কম আছে তার তুলনায় যে বান্ডেলে বেশি আছে সেটাকে তিনি পছন্দ করবে। কেমন? বা সমান পছন্দ করতে পারে, যদি বাড়তিতে তার কাজে না লাগে, বাড়তিতে সে ফেলে দেখে যায় বা তার প্রয়োজন না আসে, তাহলে এটা সমান পছন্দনীয় হতে পারে। এই জন্য আমরা বলছি যেটা at least y is at least as good as x if y has more of its commodities। কেমন? এটাকে বলছি আমরা উইক মনোটোনাস বা উইক মনোটোনিসিটি। আর এটাকে স্ট্রিক্ট মনোটোনিসিটি বলা হয় যদি প্রত্যেকটা কমোডিটি তার কাছে গুরুত্বপূর্ণ। একটা কমোডিটি যদি একই বেশিও থাকে সেটাকে সে কাজে লাগাতে পারবে, বা সেখান থেকে সে ইকুইটি পাবে, সেখান থেকে সে এটা দেখানোর জন্য আমরা কি বলছি, if y contains more commodity in at least one item, then y should be preferred to x, not at least as good as s, but y is preferred to x। অর্থাৎ y এর মধ্যে যদি একটা কমোডিটি বেশি থাকে, মানে প্রথমটা সমান আছে, দ্বিতীয়টা বেশি আছে, এই যে বাড়তি কমোডিটি তাকে কি করবে, তাকে ইকুইটি প্রোভাইড করবে। অর্থাৎ সেই বান্ডেলটাকে স্ট্রিক্টলি প্রেফার করবে বান্ডেলটাকে। তাহলে যদি একটা বান্ডেলে কোন একটা কমোডিটি পরিমাণ বেশি থাকে, এখানে আমরা বলতে পারি যে commodities are all commodities are desirable to the consumer। এখানে আমরা এই কথাটা বলতে পারি না উইক মনোটোনিসিটি ক্ষেত্রে। এখানে বেশি থাকলেও সেটা সমান পছন্দনীয় হতে পারে, বেশি পছন্দনীয় হতে পারে, সমানও হতে পারে, যদি সে বাড়তি কমোডিটি বাড়তি যে অ্যামাউন্ট গুলো আছে সেটা যদি তার কাজে না লাগে, তাহলে আমরা বলছি এই জন্য থেকে বলছি উইক মনোটোনাস বলছি এটাকে আমরা। যদি একটা বান্ডেলে কমোডিটি পরিমাণ অ্যাটলিস্ট একটা কমোডিটি পরিমাণ বেশি থাকে এবং সেই বান্ডেলটাকে সে যদি প্রেফার করে আদার বান্ডেলের তুলনায়, তাহলে আমরা বলি তার প্রেফারেন্স রিলেশন ইজ স্ট্রিক্টলি মনোটোনাস। কেমন? এটা হলো একটা, এটা হচ্ছে এই অ্যাসাম্পশনটা উইকার অ্যাসাম্পশনটা এটা হচ্ছে। তবে এই এটার চেয়েও বা উইক মনোটোনিসিটির চেয়েও আরো উইকার একটা অ্যাসাম্পশন আছে যেটাকে বলা হয় লোকাল নন সিচুয়েশন। আমরা এটাকে দেখাচ্ছি কি জিনিস লোকাল নন সিচুয়েশন। লোকাল নন সিচুয়েশন হলো আর টু উইকার লোকাল নন সিচুয়েশনটা। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন অ্যাসাম্পশনগুলোর উপর, অ্যাসাম্পশনগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে থিওরি বিল্ড করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে কনফিডেন্স থিওরি বিল্ড করা বা ডিমান্ড থিওরি আমাদের প্রতিষ্ঠা করা কতগুলো অ্যাসাম্পশনের উপর ভিত্তি করে। তো একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাসাম্পশন যত উইকার হবে থিওরি তত স্ট্রং হবে। অ্যাসাম্পশন উইক হওয়া খারাপ না, অ্যাসাম্পশন উইক মানুষ অ্যাসাম্পশন উইকারই করতে চায় সবসময়। অ্যাসাম্পশন যত বেশি উইক হবে তার অ্যাপ্লিকেবিলিটি বা তার প্রয়োগ ক্ষেত্রগুলো তত বেশি হবে। উইক অ্যাসাম্পশনটাকে বা উইক অ্যাসাম্পশনের উপর ভিত্তি করে যখন কোনো থিওরি ডেভেলপ করা হয় সেই থিওরিটার প্রয়োগ ক্ষেত্র অনেক বেড়ে যায়। কিন্তু অ্যাসাম্পশন যখন স্ট্রঙ্গার হয় তখন তার প্রয়োগ ক্ষেত্র সীমিত হয়ে আসে। এজন্য উইক অ্যাসাম্পশন ইজ বেটার দ্যান স্ট্রং অ্যাসাম্পশন। স্ট্রং অ্যাসাম্পশনটা থিওরি বিল্ড করা হলে স্ট্রাকচারে ভিত্তি করে সেই থিওরিটার স্কোপ কম থাকে বা বেশি জায়গায় অ্যাপ্লাই করা যায় না। অ্যাসাম্পশনগুলো স্ট্রং অ্যাসাম্পশনগুলো পাইতে হলে শুধুমাত্র থিওরিটা প্রয়োগ করা যায়। কিন্তু অ্যাসাম্পশন যদি উইক হয় সেটা বিভিন্ন কনটেক্সটে অ্যাপ্লাই করা যায়। এজন্য অ্যাসাম্পশন যত উইক হবে তত বেটার, থিওরির তত বেশি জেনারেলাইজ করা যায় সেই থিওরিটাকে। এজন্য উইক অ্যাসাম্পশন ইজ নট ব্যাড, উইক অ্যাসাম্পশন ইজ গুড ইন সেন্স। আমাদের যে থার্ড যে অ্যাসাম্পশন সেটা হলো লোকাল নন সিচুয়েশন, যেটা বলছি আমরা লোকাল নন সিচুয়েশন। বা সংক্ষেপে এটাকে আমরা এলএনএস বলি, লোকাল নন সিচুয়েশন। এটা হলো যে একজন ভোক্তার কাছে যদি একটা বান্ডেল থাকে বা উপস্থাপন করা হয় কোনো এই কনফারেন্স সেট থেকে একটা বান্ডেল আমি দিলাম, লোকাল নন সিচুয়েশন আমাদেরকে বলে যে ভোক্তার যে কোনো বান্ডেলের জন্য x1 কমোডিটি x2 কমোডিটি যে কোনো বান্ডেল যদি আমি চুজ করি, ওই বান্ডেলের আশেপাশে আরেকটা বান্ডেল আছে কম ডিসটেন্সের মধ্যে বা যে কোনো ডিসটেন্সের মধ্যে একটা বান্ডেল আছে, এই এটাকে আমরা অনেক সময় রাউন্ড করে দিই যে এর চতুর্পাশে বা এর একটা নেইবারহুডে একটা বান্ডেল আমরা খুঁজে পাবো, যে কোনো বান্ডেল y ফর এক্সাম্পল which is at least as good as x। যদি তাই যদি পাওয়া যায় যে কোনো বান্ডেলের জন্য কনসেনসাস সেটের যে কোনো বান্ডেলের জন্য যদি তার নেইবারহুডের মধ্যে, যেটা আমাদের ম্যাথমেটিক্যালি বলা হয় এপসিলন ডিসটেন্সের মধ্যে, যে y একটা বান্ডেল আছে এখানে, y এর সাথে x এর ডিসটেন্সকে আমরা এভাবে লিখি
যেটা বলা ইকুইলিব্রিয়াম ডিসটেন্স বলা হয় কেমন। তো এই ডিসটেন্সটা খুব ছোট একটা ডিসটেন্স, যেটাকে এপসিলন বলা হয়। তো যদি x একটা বান্ডেল হয়, তো এই বান্ডেলের খুব অল্প ডিসটেন্সের মধ্যে বা নেইবারহুডের মধ্যে চারপাশে আরেকটা বান্ডেল খুঁজে পাওয়া যায় y, যে বান্ডেলটা এই বান্ডেলের চেয়ে বেশি প্রেফারেবল, or at least as good as। যদি পাওয়া যায় তাহলে আমরা বলি যে প্রেফারেন্স রিলেশন ইজ লোকালি নন সেটিয়েটেড। তো যে কোনো বান্ডেলের আশেপাশে বা অ্যাবসলিউট ডিসটেন্সের মধ্যে যদি আরেকটা বান্ডেল খুঁজে পাওয়া যায় y, যে বান্ডেলটা x এর চেয়ে at least as good as, তাহলে আমরা বলবো the preference relation is locally non satiated। এটা আরো বেশি উইকার, কারণ প্রথম কেসে বা আমরা যে স্ট্রং মনোটোনিসিটি কেসটা আমরা ব্যাখ্যা করেছি একটু আগে, সেখানে প্রত্যেকটা কমোডিটি ভোক্তার কাছে ডিজায়ারেবল। যে কোনো একটা কমোডিটির এক ইউনিট বেশি হলে সেই কমোডিটিতে সে প্রেফার করে আদার বান্ডেলের তুলনায়। আর উইক মনোটোনিসিটির ক্ষেত্রে আমরা বলেছি যে বেশি থাকলে অন্য কমোডিটি গুলো সেটাতে কাজে আসতে পারে, নাও আসতে পারে, সেটা তার ইউটিলিটি বাড়াতে পারে, নাও বাড়াতে পারে, কিন্তু কমাবে না ইউটিলিটি। এই জন্য বলছি আমরা কি অ্যাটলিস্ট আমরা বলছি সেখানে বলছি আমরা যে একটা বান্ডেলে যদি প্রত্যেকটা কমোডিটি বেশি থাকে তাহলে ওই বান্ডেলটা আদার বান্ডেলের চেয়ে বেশি পছন্দনীয় কেমন। এটা তো প্রথম উইক মনোটোনিসিটি। আর লোকাল নন-সিচুয়েশনে দেখো যে যদি বান্ডেলটা যদি এদিকে কোথাও হয় কেমন, এই যে দুটো আমরা বলি ম্যাপের সাধারণত আমরা এরকম বলি আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, যদি এদিকে কোথাও হয় সাউথ ওয়েস্ট রিজনে কোথাও হয়, কারণ অ্যাবসলিউট ডিসটেন্সের মধ্যে কিন্তু এই রিজনগুলো পড়ে, কিন্তু এখানে সাউথ ওয়েস্ট রিজনটা পড়বে। তো এখানে যদি কোনো বান্ডেল যদি x এর চেয়ে প্রেফারেবল হয়, দেখো এখানে বান্ডেলটার মধ্যে কিন্তু x এর তুলনায় দুটোই কম আছে, x1 ও কম আছে, x2 কম আছে, কিন্তু কম হওয়া সত্ত্বেও সে y বান্ডেলটাকে x এর চেয়ে বেশি প্রেফার করতে পারে, বা at least as good as হতে পারে। তার মানে হচ্ছে যে কিছু কিছু কমোডিটি আছে যেগুলো ভোক্তার কাছে আনডিজায়ারেবল বা আনওয়ান্টেড, তো সেগুলোকে এখানে ইনক্লুড করা হচ্ছে, সেগুলোকে তো আমরা এটা প্রয়োগ করতে পারছি আমরা। সেজন্য এটাকে বলছি আমরা মোর উইকার দেন দা উইক মনোটোনিসিটি অ্যাসাম্পশন। লোকাল নন-সিচুয়েশন অ্যাসাম্পশন অনুযায়ী যে কোনো একটা বান্ডেলের একটা অ্যাবসলিউট ডিসটেন্সের মধ্যে যদি একটা বান্ডেল খুঁজে পাওয়া যায় যে বান্ডেলটা এই x এর তুলনায় বেশি at least as good as, তখন আমরা বলবো যে তার প্রেফারেন্স রিলেশনটা হচ্ছে কি রিলেশনটা হচ্ছে আমাদের লোকালি নন-সিচুয়েটেড বা লোকালি নন-সিচুয়েটেড প্রেফারেন্সেস। তো এটার কিছু তাৎপর্য আছে লোকাল নন-সিচুয়েশনের ইনডিফারেন্স কার্ভের ক্ষেত্রে। এক নম্বর হলো যে ইনডিফারেন্স কার্ভটা কখনো ঠিক হতে পারে না, ইনডিফারেন্স কার্ভগুলো সবসময় থিন হবে, পাতলা সুতার মতো হবে, চুলের মতো হবে। যদি এখানে x1 দেই, x2 দেই, ইনডিফারেন্স কার্ভটা এই ধরনের পুরো হতে পারবে না, ইনডিফারেন্স কার্ভটা পুরো হতে পারবে না, এটা নট পসিবল আন্ডার লোকাল নন-সিচুয়েশন অ্যাসাম্পশন। কারণ আমি যদি একটা বান্ডেল নেই এখানে, কারণ এই বান্ডেলগুলো সমান পছন্দনীয়, যদি ইনডিফারেন্স কার্ভটা যদি এমন পুরো হয় তার মানে হচ্ছে এখানে প্রত্যেকটা বান্ডেলই সমান পছন্দনীয়। অর্থাৎ আমি একটা যদি বান্ডেল নেই, এই বান্ডেলের অ্যাবসলিউট ডিসটেন্সের মধ্যে, কারণ অ্যাবসলিউটটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি, অ্যাবসলিউটটাকে আমরা যত খুশি কমাতে পারি, যত খুশি বাড়াতে পারি, এটা রাবারের মতো একটা এই অ্যাবসলিউটটা হচ্ছে। তো আমরা যদি একটা বান্ডেল নেই, এই বান্ডেলের একটা খুব সামান্য ডিসটেন্সের মধ্যে একটা সার্কেল তৈরি করি, নেইবারহুড তৈরি করি, এই নেইবারহুডে এমন কোনো বান্ডেল খুঁজে পাওয়া যাবে না যেটা x এর চেয়ে বেশি পছন্দনীয়। ফলে এখানে লোকাল নন-সিচুয়েশন প্রপার্টিসটা ব্রেক ডাউন করছে, লোকাল নন-সিচুয়েশন not applicable or breaks down। তাহলে লোকাল নন-সিচুয়েশন প্রপার্টিস ফুলফিল হতে হলে ইনডিফারেন্স কার্ভ কখনো ঠিক হতে পারবে না, পুরো হতে পারবে না, ইনডিফারেন্স কার্ভটা খুব পাতলা হতে পারে, হতে হবে এই ধরনের হতে ইনডিফারেন্স কার্ভটা কেমন, যার অ্যাবসলিউট ডিসটেন্সের মধ্যে একটা বান্ডেল খুঁজে পাওয়া যাবে যেটা এই x এর চেয়ে বেশি পছন্দনীয় হবে, লোকাল নন-সিচুয়েশন ডিফিকাল্টি। এটা একটা দিক। একটা দিক হলো যে লোকাল নন-সিচুয়েশন অ্যাসাম্পশনের যে আমরা যে কোনো বান্ডেলের জন্য একটা বান্ডেল হয়, x একটা বান্ডেল হয়, এই x বান্ডেলের একটা ডেটা সেট আমরা গঠন করতে পারি, ডেটা সেট হলো যে বান্ডেলগুলো x এর সমান কিংবা x এর চেয়ে বেশি পছন্দনীয়। এখানে অনেকগুলো বান্ডেল আছে, এখানে অসংখ্য বান্ডেল আছে এখানে, তার মধ্যে কিছু কিছু বান্ডেল আছে যেগুলো x এর সমান কিংবা x এর চেয়ে বেশি পছন্দনীয়।
এটাকে বলা হয় বেটা সেট বলা হয়। যে বান্ডেলগুলো যে আমরা এখানে যদি এখানে যে বান্ডেলগুলো আছে y is at least as good as x, এই বান্ডেলগুলো নিয়ে যে সেটটা গঠিত হয় সেই সেটটাকে বলা হয় কি বেটা সেট বলা হয়, সেটটাকে বলা হয়। তো এই বেটা সেটটা কনভেক্স হয়, বেটা সেট লোকাল নর্মালাইজেশন প্রপার্টিসটা ফুলফিল হলে ইজ কনভেক্স। এবং যখন যখন আমাদের স্ট্রিক্ট মনোটোনিসিটি অ্যাসাম্পশনটা পালিত হবে তখন এই বেটা সেট স্ট্রিক্টলি কনভেক্স হবে। আর যখন এই আমাদের এই উইক মনোটোনিসিটি অ্যাসাম্পশনটা পালিত হবে তখন এই বেটা সেটটা শুধুমাত্র কনভেক্স হবে বা উইকলি কনভেক্স হবে, একটা লিনিয়ার সেগমেন্ট সেখানে থাকতে পারে সেখানে। তো এটা হলো আমাদের মনোটোনিসিটির তিনটা ভেরিয়েন্ট আছে। একটা হলো স্ট্রিক্ট মনোটোনিসিটি বা স্ট্রং মনোটোনিসিটি, আরেকটা হলো উইক মনোটোনিসিটি, আরেকটা হলো লোকাল নন সিচুয়েশন। লোকাল নন সিচুয়েশন তো মনোটোনিসিটির একটা ভেরিয়েন্ট, অর্থাৎ এখানে দেখানো হয় কোন বান্ডেলটা কোন বান্ডেল চেয়ে বেশি পছন্দনীয় সেটা প্রকাশ করার চেষ্টা করা হয় এই মনোটোনিসিটি অ্যাসাম্পশন। তারপর হলো তারপর আসবে আমাদের কনভেক্সিটি অ্যাসাম্পশন। কনভেক্সিটি অ্যাসাম্পশন তো আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? যে কোনো বান্ডেলের জন্য একটা কনভেক্স সেট যদি গঠন করা হয়, যে কোনো বান্ডেলের জন্য সেই এটাকে বলি আমরা ফর এনি বান্ডেল কনভেক্সিটি। For any bundle X, the beta set, এটা কোনো সময় বলা হয় যে বেটা সেট একটা বিকল্প নাম আছে the beta set। বেটা সেট এটা কোনো সময় বলা হয় or upper contour set বলা হয়, upper contour set is convex। আপার কন্ট্রোল সেট যেটা বা বেটা সেট সেটার ডেফিনিশন হলো এরকম যে set of x such that y is greater than or equal to x। y is at least as good as x, এই সেটটাকে বলা হয় আপার কন্ট্রোল সেট or বেটা সেট, যেটা আমরা এখানে প্লট করেছি এখানে আমরা set of x so that y is at least as good as x, এটাকে আমরা আপার কন্ট্রোল সেট বলছি বা বেটা সেট বলছি আমরা। তো এই বেটা সেটটা কনভেক্সিটি অ্যাসাম্পশন অনুযায়ী এটা কনভেক্স হয়। কনভেক্সের ডেফিনিশন হলো ইজ কনভেক্স। কনভেক্সের মানে হলো যে দ্যাট ইজ যদি y একটা বান্ডেল হয় আপার কন্ট্রোল সেটের মধ্যে থেকে, এবং আমি যে কোনো দুটো বান্ডেল যদি নেই আপার কন্ট্রোল সেট থেকে, এই সেটটা কনভেক্স তখনই হবে যখন এই সেট থেকে আমি যে কোনো দুটো বান্ডেল নেই। মনে করো y একটা বান্ডেল নিচ্ছি আমি আপার কন্ট্রোল সেট থেকে, কেমন? তো এই y বান্ডেলটা আপার কন্ট্রোল সেটে অন্তর্ভুক্ত হবে যদি তা x এর চেয়ে বেশি ফেভারড হয়, এবং আরেকটা বান্ডেল যদি z নেই আমি আপার কন্ট্রোল সেট থেকে, আপার কন্ট্রোল সেট হলো অবশ্যই x এর চেয়ে at least as good as হবে। এবং তখন যদি আমি এই দুটো বান্ডেলকে কম্বাইন করি y এবং z দুটো যদি কম্বাইন করি, দুটোকে কম্বাইন করে একটা বান্ডেল তৈরি করি আমি, যেটাকে বলা হয় কনভেক্স কম্বিনেশন। এটাকে আলফা পরিমাণ নিলাম আলফা y প্লাস 1 মাইনাস আলফা, আলফা হচ্ছে একটা ফ্র্যাকশন বিটুইন 0 and 1, 0.5 0.2 ডিফারেন্স হতে পারে, ইনটু z। এই যে আমি দুটো কম্বিনেশন নিলাম আমি,
y এবং z এর এই কম্বিনেশনটাও x এর চেয়ে বেশি পছন্দনীয় হবে। অর্থাৎ এই কম্বিনেশনটাও আমাদের এই আপার কন্ট্রোল সেটের মধ্যে অবস্থান করবে। তো কনভেক্সিটির যে সাধারণ ডেফিনিশন সেটা হলো যে একটা সেটকে আমরা কনভেক্স বলি তখনই যখন এটা একটা সেট মনে করো বলেন এখানে যে কোনো দুটো পয়েন্ট আমি যদি যোগ করি, যোগ করলে সেটা এই সেটের মধ্যেই থাকবে। এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, যোগ করলে এই সেটের মধ্যে থাকবে। এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, যোগ করলে এই সেটের মধ্যেই থাকবে লাইনটা। এটাকে বলা হয় কনভেক্স সেট। এটাকে বলা হয় কনভেক্স সেট। তো এই আপার কন্ট্রোল সেটটা কনভেক্স হবে যদি আপার কন্ট্রোল সেটের মধ্যে যে কোনো দুটো পয়েন্ট নিই আমি। একটা পয়েন্ট নিলাম আমি y, যেটা x এর চেয়ে প্রেফারেবল, যে কারণে এটা আপার কন্ট্রোল সেটে বা বেটা সেটে অবস্থান করছে। আরেকটা বান্ডেল নিলাম z, যেটা x এর চেয়ে প্রেফারেবল, যে কারণে সেটা কন্ট্রোল সেটে অবস্থান করছে। এই দুটো পয়েন্টকে আমি যোগ করি, যেটাকে আমি বলছি এখানে কনভেক্স কম্বিনেশন দিচ্ছি আমি, আলফা y প্লাস 1 মাইনাস আলফা z। এটা হচ্ছে দুটো পয়েন্টকে যোগ করানো। আমি দুটো পয়েন্ট লাইন যদি লিখলাম এখানে, দুটো লাইনটা হচ্ছে মূলত আলফা এবং 1 মাইনাস আলফা দিয়ে y কে গুণ করে আলফা মানটা হচ্ছে 0 থেকে 1 এর মাঝামাঝি। এটা 0.5 হতে পারে, 0.3 হতে পারে, 0.2 হতে পারে। এটা 0.2 হলে 0.8 হবে। এই দুটোকে যদি কম্বাইন করি, আরেকটা বান্ডেল তৈরি করি, সেই বান্ডেলটাও x এর চেয়ে প্রেফারেবল হবে, অর্থাৎ আপার কন্ট্রোল সেটে অবস্থান করবে। তখন আমরা বলবো যে আপার কন্ট্রোল সেট হচ্ছে কনভেক্স। কনভেক্সিটি অ্যাসাম্পশন অনুযায়ী যদি একটা যে কোনো একটা বান্ডেলের জন্য আমরা একটা বেটা সেট গঠন করি বা আপার কন্ট্রোল সেট গঠন করি, যে সেটগুলোতে প্রতিটা বান্ডেলই x এর তুলনায় at least as good as, তাহলে ওই বেটা সেটটা বা আপার কন্ট্রোল সেটটা কনভেক্স হবে। কনভেক্সের অর্থ হচ্ছে যে ওই সেটের যে কোনো দুটো পয়েন্টকে যদি আমি কম্বাইন করি কনভেক্স হবে, এটাকে বলে কনভেক্স কম্বিনেশন নেওয়া, কম্বাইন করা। তাহলে ওই কনভেক্স কম্বিনেশনটাও কি হবে, এই আমাদের যে x যার জন্য আমরা বেটা সেটটা গঠন করেছি তার চেয়ে বেশি পছন্দনীয় হবে, x এর চেয়ে বেশি প্রেফারেবল হবে। এটাকে বলছি আমরা যে কনভেক্সিটি অ্যাসাম্পশন। তো এই কনভেক্সিটির আবার দুটো ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে স্ট্রিক্ট কনভেক্সিটি আর একটা হচ্ছে উইক কনভেক্সিটি। যদি এই আপার কন্ট্রোল সেটের যে কোনো দুটো বান্ডেলকে আমি যদি কম্বাইন করি, কম্বাইন করে যে বান্ডেলটা গঠন হবে সেটা যদি x এর চেয়ে যদি প্রেফার টু হয়, অ্যাট লিস্ট আর গুড না হয়, যদি এই সমান সেন্টারে উঠিয়ে দিই, সেক্ষেত্রে এই সেটটা কি হবে, স্ট্রিক্ট কনভেক্স হবে। আর যদি যে কোথাও কোথাও দেখা যায় যে এই কমপ্লেক্স কম্বিনেশনটা x এর সমান পছন্দনীয়, সেক্ষেত্রে আমরা বলবো সেই সেটটা হচ্ছে কি উইকলি কনভেক্স। এটা হতে পারে এই ধরনের কিছু হতে পারে, মনে করো আমি একটা x একটা বান্ডেল মনে করো, এটা আপার কন্ট্রোল সেট। তো আমি যদি এখানে একটা বান্ডেল নিয়ে y, এখানে একটা নেই যদি নিয়ে z, দুটো কনভেক্স কম্বিনেশন নেই, সেটা x এর সমান পছন্দনীয় হবে, x এর সমান পছন্দনীয় হবে। এবং সেক্ষেত্রে আমরা বলবো যে এই আপার কন্ট্রোল সেটটা হচ্ছে কুইকলি কনভেক্স। সুতরাং এই কনভেক্স সেট অ্যাসাম্পশনটা এটা স্ট্রিক্টলি কনভেক্স হতে পারে কিংবা সেটা উইকলি কনভেক্স হতে পারে। এটা আমাদের কনভেক্সিটি অ্যাসাম্পশন। তো আমরা আরো কিছু অ্যাসাম্পশন আছে যেগুলো আমি আজকে টাচ করব না, আগামী এগুলো ব্যবহার করব না। আরো দুটো অ্যাসাম্পশন আমরা আগামীতে দেখব। একটা হচ্ছে হোমোথেটিসিটি অ্যাসাম্পশন, আর একটা হচ্ছে কোয়াসি লিনিয়ার প্রেফারেন্স। এই দুটো প্রেফারেন্স আমরা আগামী ক্লাসে ডিল করব। আরো কিছু আলোচনা আছে সেগুলো আমরা করব। আমরা আজকে যেগুলো পড়লাম সেগুলো একটু সামারাইজ করি। আমরা একজন ব্যক্তির যে ডিমান্ড বিহেভিয়ার বা একজন ব্যক্তির যে আচরণ, ইন্ডিভিজুয়াল যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটাকে ব্যাখ্যা করার জন্য বা ডিমান্ড থিওরিটাকে আমরা ডেভেলপ করার জন্য, যে ডিমান্ড থিওরিটা আমরা ডেভেলপ করব, সেই ডিমান্ডের যে প্রপার্টিজ গুলো কি সেটা জানার জন্য আমাদের তার পিছনে যে অ্যাসাম্পশন গুলো আছে আচরণ সংক্রান্ত, সেই আচরণগুলোকে আমরা বা আচরণগুলো সংক্রান্ত যে অ্যাসাম্পশন গুলো আমরা করি, সেই অ্যাসাম্পশন গুলোকে আমরা জানার চেষ্টা করছি, যেগুলো আমরা অ্যাক্সিওম বলছি, অ্যাক্সিওম অফ কনজিউমার প্রেফারেন্স রিলেশন। তো কনজিউমারের ভোক্তা আচরণকে ব্যাখ্যা করার জন্য দুটো অ্যাপ্রোচ আছে, একটাকে বলছি আমরা প্রেফারেন্স বেসড অ্যাপ্রোচ বা প্রেফারেন্স রিলেশন বেসড অ্যাপ্রোচ, একটা হচ্ছে চয়েস থিওরি বেসড অ্যাপ্রোচ, যেটা আমরা এখনো শুরু করিনি, এটা আমরা পরে দেখব আমরা। তো এই প্রেফারেন্স বেসড অ্যাপ্রোচে প্রেফারেন্স ভোক্তার প্রেফারেন্স সংক্রান্ত কতগুলো অ্যাক্সিওম আছে। একটা অ্যাক্সিওম হলো কমপ্লিটনেস, যে কোনো দুটো বান্ডেলকে সে কম্পেয়ার করতে পারে। একটা হলো ট্রান্সিটিভিটি, x is equal to y, y is equal to z, then x is equal to z। এবং এই যে প্রেফারেন্স রিলেশন as at least as good as রিলেশন, greater than equal to সিম্বলের মতো যেটা, সেটা পালিত হলে তার কিছু তাৎপর্য আছে।
বাকি যে দুটো প্রেফারেন্স রিলেশন আছে, একটা প্রেফার টু, একটা ইনডিফারেন্ট টু, সেটার ক্ষেত্রে কিছু সেটার ক্ষেত্রে কিছু আমরা বৈশিষ্ট্য লক্ষণ করি, বা যেটা আমরা দেখালাম একটু আগে। এটা হলো আমাদের একটা, আর এই ট্রান্সিটিভিটি অ্যাসাম্পশন এবং কমপ্লিটনেস অ্যাসাম্পশন, এই দুটোকে একত্রিত করে বলা হয় রেশনাল বিহেভিয়ার বা রেশনাল কনজিউমার। রেশনাল কনজিউমারের ক্ষেত্রে ট্রান্সিটিভিটি এবং কমপ্লিটনেস এই দুটো প্রেফারেন্স রিলেশন অবজার্ভ করা যায়। তো এই রেশনালিটি অনেক সময় ব্রেকডাউন করে। রেশনালিটি কখন ব্রেকডাউন করে? যে আমরা কয়েকটা কেসের কথা বলেছি, যে একটা হলো যে যখন ভোক্তা দুটো বান্ডেলের মধ্যে পার্থক্য খুব বেশি বুঝতে পারে না, তখন অনেক সময় সে সমান পছন্দনীয় বা ইরেশনাল বিহেভিয়ার সমস্যা প্রকাশ করে ফেলেছে। অনেক সময় যে তার কাছে যেভাবে উপস্থাপন করা হয় প্রশ্নটা, ফ্রেমিং অফ দ্য কোশ্চেন, তার কারণে অনেক সময় আমরা ইরেশনাল বিহেভিয়ার অবজার্ভ করি। তবে এই ইরেশনালিটিকে অনেক সময় সাপোর্ট করা যায়। এই ইরেশনালিটিকে সাপোর্ট করার জন্য বিশেষ করে আমরা গ্রুপ বিহেভিয়ারের ক্ষেত্রে ইরেশনালিটি যদি আমরা অবজার্ভ করি, তাহলে এই গ্রুপের ভিতরে যে ইন্ডিভিজুয়াল যারা আছে তাদের বিহেভিয়ারগুলো অনেক সময় কনসিস্টেন্ট হতে পারে। অর্থাৎ কনসিস্টেন্ট বিহেভিয়ার ক্যান বি কম্বাইন্ড টু প্রডিউস ইনকনসিস্টেন্ট বিহেভিয়ার এট দ্য গ্রুপ লেভেল। গ্রুপ লেভেলে অনেক সময় আমরা ইনকনসিস্টেন্ট বিহেভিয়ার আমরা অবজার্ভ করতে পারি, যদিও গ্রুপের ভিতরে যে উপাদানগুলো আছে তাদের বিহেভিয়ারগুলো কনসিস্টেন্ট। এটা একটা এক ধরনের প্যারাডক্সের মতো। এই প্যারাডক্সটাকে অনেক সময় বলা হয় কনভলুয়েন্ট প্যারাডক্স বলা হয়। এই রেশনালিটি এবং ইরেশনালিটি, এটার বাইরে আরো কিছু অ্যাসাম্পশন আছে যেগুলো আমরা দেখেছি। মনোটোনিসিটি দেখেছি আমরা, তিনটা অ্যাসাম্পশন: উইক মনোটোনিসিটি, স্ট্রং মনোটোনিসিটি এবং লোকাল মনোটোনিসিটি। এবং তার বাইরে আছে আমাদের কনভেক্সিটি অ্যাসাম্পশন। তো আমরা এই অ্যাসাম্পশনগুলি আমরা আজকে মূলত আলোচনা করেছি। তো আমরা আগামী ক্লাসে এরপরে আরো দুটো অ্যাসাম্পশন আলোচনা করব, এবং আরো কিছু আলোচনা ইউটিলিটি ফাংশন কি সেগুলো আমরা আগামী ক্লাসে দেখব আমরা। তো এখানে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমাকে করতে পারো। এখানে শেষ করবো আর কি। কারো প্রশ্ন আছে কিনা বুঝার কোনো, বা কোনো রিলেভেন্ট কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমরা কোন বইটা ফলো করব? রেফারেন্স ওইটার নাম প্রথমে লিখে দিয়েছি আমি, মাসকলের 19 টু গ্রিন। এটা গুগলে সার্চ করলে ফ্রি কপি পাবে সেখানে। চ্যাপ্টার 3টা দেখলে হবে সেখানে, 1 এবং 3, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 3। চ্যাপ্টার 1টা কিছু কিছু পাবে সেখানে, চ্যাপ্টার 3টা আমরা মেইনলি ফলো করছি। একটু ধৈর্য নিয়ে পড়তে হবে, এবং ক্লাস না করলে বই পড়ে কিছু বুঝবে না। বইটা একটু থিওরিটিক ভাষায় লেখা, তো ক্লাস না করলে বইটা বুঝতে কষ্ট হবে। আর কারো প্রশ্ন আছে কোন? আর তোমরা সবাই একটু আইডিটা দিবে, কেমন? কারণ আইডি না দিলে নাম দিয়ে আমি ইয়ে করতে পারবো না। তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি বুঝতে, কারণ নাম দিয়ে অনেক সময় অ্যাটেন্ডেন্স তোমরা পাবে না। আইডি থাকলে অ্যাটেন্ডেন্সটা শিওর হবে। প্রত্যেকে তোমরা যখন লগ ইন করবে, জয়েন করবে, তখন আইডি, নিজের আইডি দিয়ে জয়েন করবে, যেখান থেকে জয়েন করা হবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখছি। আমরা পরে লিঙ্কটা আমি এখন দেইনি, আমি চেষ্টা করবো আগামী বৃহস্পতিবার লিঙ্ক দেওয়ার জন্য, কেমন? আরেকটা লিঙ্ক দেওয়ার জন্য। রমজানের আগ পর্যন্ত আমি একটা থেকে লিঙ্ক দিব, পরে একসাথে 4টা করে লিঙ্ক দিব। তো ঠিক আছে, ভালো থাকো। এখানে শেষ করছি আজকে, কেমন? আসসালামু আলাইকুম।